রুদ্র ইরার হাতটা নিজের হাতে নিয়ে এনগেজমেন্ট রিংটা পরিয়ে দিল। ইরার হাতে এনগেজমেন্ট রিংটা জ্বলজ্বল করে জ্বলছিল আর মীরার বুকে দাউ দাউ করে আগুন জ্বলছিল। এই দৃশ্য দেখবার পর থেকে মীরার মাথা ঘুরছে, শরীরটা ভীষণ কাঁপছে। পড়ে যেতে গিয়ে কাঁপা কাঁপা হাতে সিঁড়ির রেলিংটাকে কোনো মতে ধরে ফেলল মীরা। মীরা কি দেখছে এসব যেন সব স্বপ্ন মনে হচ্ছে। রুদ্র ভাই তাহলে ইরা আপুকে ভালোবাসে, সেজন্যই বুঝি আমাকে দূরে সরিয়ে রেখেছে। সেজন্যই বুঝি প্রতি কদমে কদমে দোষ খুঁজে বেড়াত। মীরার মাথাটায় প্রচণ্ড চাপ অনুভব করছে, বুকের ভেতর এক অদ্ভুত ব্যথা এসে জানান দিচ্ছে। মীরা ইরার দিকে তাকাল। ইরাও রুদ্রের হাতে রিং পরিয়ে রুদ্র ভাইয়ের হাতটাকে নিজের হাতে নিয়ে চোখে চোখে অনেক কথা বুঝিয়ে দিল, যা মীরার চোখ এড়াল না। মীরা সিঁড়ি বেয়ে যেই উপরে চলে যেতে নিল, পেছনে থেকে কেউ মীরা বলে ডেকে উঠল। মীরা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল রুদ্র ভাইয়ের আম্মা। এই একজন মানুষের আবদার মীরা কখনো ফেলতে পারে না, যে কোনো কিছুকে অগ্রাহ্য করে হলেও তার ডাকে সাড়া দিতে হয় মীরাকে। মীরা নিচে নেমে গুটি গুটি পায়ে হেঁটে এগিয়ে আসতে লাগল আন্টির দিকে। ইরা মীরাকে দেখে মুখে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, মীরা তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু করা, এখন বল কেমন লাগলো? মীরা মনে মনে খুব হাসল আর বলল, আপু আমি যে কখনো এতটা সারপ্রাইজ হব কখনো ভাবিনি। জীবনে এই প্রথম এত বড় সারপ্রাইজ পেলাম, তাও রুদ্র ভাই থেকে। মীরা এক নজর রুদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখল রুদ্র ভাইকে আজ বেশ খুশি খুশি লাগছে। খুশির আমেজে আজ উনি আপ্লুত। ছলছল চোখে মীরা সবার দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। রুদ্র ভাই মীরার দিকে তাকিয়ে মীরা বলে ডেকে উঠল। মীরা পেছনে ফিরে রুদ্র ভাইয়ের দিকে তাকাল। মীরা তুই বলতো আজ ইরাকে খুব বেশি সুন্দর লাগছে না? আমি বারবার করে বলছি কিন্তু ইরা বিশ্বাসই করতে চাইছে না। মীরা মনে মনে বলল, আপু বিশ্বাস করতে হবে না রুদ্র ভাই, আপনি সুন্দর বলেছেন এটাই বা কম কিসে? কিরে তুই কি চাঁদের দেশে হারিয়ে গেলি? রুদ্রের কথায় মীরার ধ্যান ভাঙে। রুদ্র ভাই আমিও যে চাই হারিয়ে যেতে, হারাতে পারলে খুবই ভালো হতো, আমিও চাই আজকের পর থেকে হারিয়ে যেতে, দূরে বহুদূরে। কথাগুলো মনে মনে আওড়ানোর সময় মীরার বুক ফেটে আর্তনাদ আসছে, যে আর্তনাদ কেউ শুনতে পাচ্ছে না। মীরা রুদ্রের দিকে মিথ্যা হাসি ফুটিয়ে ইরার দিকে তাকিয়ে বলল, আপু সত্যি তোমাকে একদম পরী লাগছে, শুধু দুটি ডানা লাগিয়ে দিল এই পরীর পূর্ণতা পেয়ে যাবে। ইরা মীরার গালে আলতো করে হাত রেখে বলল, মীরা আমার দিকে তাকা। ইরার কথা শুনে মীরার ভয় হতে লাগল, যদি ইরা কিছু বুঝে পেলে সেই ভয়। মীরা মনের সব ব্যথা লুকিয়ে ইরাকে জড়িয়ে ধরে বলল, সত্যি আপু আমার খুবই ভালো লাগছে রুদ্র ভাইয়ের সাথে তোমায় বিয়ে হবে বলে। ইরাও মীরাকে গভীরভাবে জড়িয়ে ধরল। ইরার খুশি ভেবে মীরা নিজেকে সংযত রেখে সবার সাথে হাসিমুখে কথা বলল। সব ব্যথা দেখাতে হয় না, কিছু ব্যথা মনের গভীরে লুকায়িত থাকে যা শুধু ক্ষণে ক্ষণে মনে পড়ে আর দু চোখ ভিজে ওঠে। মীরারও হয়েছে সেই কঠিন দশা, চাইলেও দেখাতে পারছে না কঠিন ব্যথা, যে ব্যথায় নিজেই জ্বলে পুড়ে শেষ হচ্ছে মীরা। মীরা মায়ের সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে, এমন সময় মীরা রুদ্র ভাইকে দেখে চমকে গেল। রুদ্র ভাই মীরাকে বলল, কিরে আজকাল কি তোর কাছে আমাকে ভূত মনে হয় দেখছি, দেখলেই চমকে উঠিস? কদিন পর না জানি আর কি কি মনে হয়। মীরা রুদ্র ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আপনাকে তো আমার অনেক কিছুই মনে হয় রুদ্র ভাই, কিন্তু আমাকেই তো আপনার কাছে কিছুই মনে হয় না। মীরা রুদ্র ভাইয়ের দিকে অভিমানী চোখে তাকিয়ে কোনো কথার জবাব দিল না। রুদ্র ভাই আবারও মীরাকে বলল, কিরে তুই কি কোনো কথা শুনতে পাস না, নাকি না শুনবার অভিনয় করছিস? নাকি নিজেকে মহারানী এলিজাবেথ মনে করছিস? মীরা রুদ্রের কোনো কথার জবাব না দিয়ে নিজের কাজে মনোযোগ দিল।
মীরার এমন কর্মকাণ্ডে রুদ্র ভাই মেজাজ খারাপ করে মীরার হাত মুচড়ে ধরল। রুদ্র এতটাই জোরে চেপে ধরল যে মীরার চোখ দিয়ে পানির ফোয়ারা নামতে লাগল। রুদ্র দাঁত কটমট করে বলতে লাগল, মনে তো হচ্ছে তুই অনেকবার বেড়ে গেছিস, কেটে তোকে ছাঁটাই করতে হবে দেখছি। দিন দিন দেখি তুই মহারানীর ভাব নিচ্ছিস। মীরা রুদ্রের দেওয়া ব্যথা সহ্য করতে না পেরে বলে উঠল, রুদ্র হাত ছাড়েন, লাগছে আমার। রুদ্র চোখমুখ লাল বর্ণ ধারণ করে বলতে লাগল, লাগবার জন্যই তো দিয়েছি, আদর করবার জন্য তো নয়। তুই ভেবেছিস কি নিজে নিজে মহারানী ভাবলেই তুই মহারানী হয়ে বসে থাকবি? কিসের এত দেমাগ দেখাচ্ছিস বলতো? আসবার পর থেকে তোর সাথে কথা বলেই যাচ্ছি, কিন্তু তুই একটা কথারও ঠিকভাবে জবাব দিচ্ছিস না। কারণটা কি বলতো? কারো সাথে ভেগে যাওয়ার প্ল্যান করছিস না না তো আবার? রুদ্রের কথা শুনে মীরার কলিজা ধক করে উঠল। শেষ পর্যন্ত রুদ্র ভাই অপবাদ দিতেও কুণ্ঠিত হল না। রুদ্র ভাই কারো সাথে ভাগবার ইচ্ছে থাকলে অনেক আগেই ভেগে যেতাম আমি, কিন্তু মীরার ভাগবার কোনো দরকার নেই। মীরার মা বাবার উপর মীরার অনেক বিশ্বাস ও ভালোবাসা আছে। তারা কখনো তাদের মেয়ের ভালোবাসা না করবে না, তাই ভাগবারও দরকার নেই। মীরা রুদ্র ভাইয়ের দিকে শান্ত চাহনিতে তাকিয়ে বলল, রুদ্র ভাই কারো সাথে আমার রিলেশন নেই। রুদ্র ভাই মীরার হাত ছেড়ে দিয়ে বলল, তোর রিলেশন নেই, তাও তুই আমাকে বিশ্বাস করতে বলছিস? আমি বিশ্বাস করি না, করব না কখনো, তুই চিৎকার করে গলা ফাটালেও না। মীরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনকে বলল, রুদ্র ভাই আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আমি যে শুধু আপনাকেই ভালোবেসে মরেছি, একবার দুবার নয়, 1000 বার, লক্ষ কোটি বার। আর আমি এটাও জানি আপনি যে কখনো আমার কোনো কথা বিশ্বাস করেন না। সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই। অনুষ্ঠানের সবকিছু শেষ হলে মীরা রুমে গিয়ে দরজা আটকিয়ে কাঁদতে থাকে। আজ কাঁদবে, খুব করে কাঁদবে মীরা, কেঁদে কেঁদে বুক ফাটিয়ে ফেলবে, তবুও যদি এই আর্তনাদ একটু হলেও কমে। মীরা হাত পা ছুঁড়ে বারান্দার সেই প্রিয় চেয়ারটায় বসে বসে কাঁদছে। রুদ্র ভাই কেন করলেন এমনটা? আপনি যদি ইরা আপুকেই ভালোই বাসেন তাহলে কেন আগে তা প্রকাশ করেননি? আগে কেন বুঝতে পারিনি আমি যে একদম নিঃস্ব হয়ে গেলাম। আপনার সব লাঞ্ছনাকে ভালোবেসে ফেলেছি আমি আমার এই অভ্যাস কিভাবে বলিদান দিতে পারি যদি কেউ একটি বার বলে দিত। ছোটবেলা থেকে আপনার সব অপমান সহ্য করে নিতাম আমি, কিন্তু মনের এই অপমান কিভাবে সইব আমি? রুদ্র ভাই বলতে পারেন ইরা আপুকে ভালোবাসেন, দোষ দিচ্ছি না আমি তো নিজের ব্যাকুল মনকেই আকুল হয়ে জিজ্ঞেস করছি আগে কেন বুঝতে পারিনি আমি চাই, খুব করেই চাই আমার রুদ্র ভাই আর আপু ভালো থাকুক, খুব ভালো থাকুক। এই ভালো থাকায় কারো যেন কুনজর না লাগে। মীরা চাঁদের দিকে তাকিয়ে মলিন হাসি ফুটিয়ে চাঁদের বুড়িকে বলল, বুড়ি মা জানো, রুদ্র ভাই আজ থেকে আর আমার নয়, রুদ্র ভাই এখন ইরা আপুর, আমার আপুর চোখের মণি। তুমিও আজ মন ভরে দোয়া করো ওদের জন্য। বুড়ি মা তুমি কি ভাবছ আমি খুব কষ্ট পাচ্ছি? না তো। মীরা চাঁদের বুড়ির দিকে তাকিয়ে অভিমানী হাসি ফুটিয়ে বলল, দেখো বুড়ি মা আমি হাসছি, খুব হাসছি, হেসে হেসে আজ বুকের আর্তনাদ সব নিবিয়ে দিচ্ছি। হাসতে হাসতে একসময় মীরার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মীরা সে জল আজ আর মুছবে না, যত ইচ্ছে জড়তে থাকুক হৃদয়ের গহীন লুক্কায়িত ব্যথাগুলো। রুদ্র ভাইয়ের জন্য যত আছে হৃদয়ের গহীন ভালোবাসা সব আজ মুছে যাক, ভুলে যাক বেপরোয়া মনের লুকায়িত দীর্ঘশ্বাস। কাঁদতে কাঁদতে একসময় মীরা ঘুমিয়ে পড়ল, হারিয়ে গেল ঘুম পুরীতে। ডানা বিশিষ্ট একটি বাদুর ডানা ঝাপটিয়ে মানুষ রূপে রূপ ধারণ করল। অদৃশ্য অবয়বটাই এসেছে, মীরার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, প্রিন্সেস আর দেরি নয়, খুব শীঘ্রই নিয়ে যাব আমার কাছে। সেই পুরনো ভালোবাসা জেগে উঠবে আমাদের কিংডমে। জানি প্রিন্সেস তুমি খুব কষ্ট পাচ্ছ, তোমার কষ্টে যে আমারও কষ্ট হচ্ছে।
খুব শীঘ্রই তোমাকে নিয়ে পাড়ি দেব আমাদের কিংডম ইংল্যান্ডে। অদৃশ্য অবয়বটা মীরার চোখে এলোপাতাড়ি অনেকগুলো চুমু খেয়ে বলল, প্রিন্সেস, তোমায় আর কষ্ট পেতে হবে না, তোমার এই চোখের জল আর পড়তে দেব না। অদৃশ্য অবয়বের আদর মাখা জড়ানো মুহূর্ত মীরার সাথে দেখে আরেকজন লাল চোখ দিয়ে তাকিয়ে আছে আর রাগে ফুলছে। অদৃশ্য অবয়বটা ছলছল চোখে মীরার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে হাত দিয়ে নিজের চোখের জল মুছে নিল। মীরার হাতটা চুমু খেয়ে নিজের বুকের বাঁ পাশে চেপে ধরল। মীরা, আমি আর কাঁদব না, তোমাকেও কাঁদতে দেব না। আমি আমার মীরাকে শুধুই ভালোবাসব, দূর আকাশের পাখিদের মতো করে ফিরে যাব আমাদের কিংডমে। অদৃশ্য অবয়বটা আস্তে করে মীরার হাতটা আরাম করে রাখল, মাথাটা চেয়ারের সাথে সোজা করে রাখল। অদৃশ্য অবয়বের চোখে মীরাকে আজ অন্যরকম লাগছে, যেন পৃথিবীর সব মায়া মীরার মুখের আদলখানায়। অদৃশ্য অবয়বটা মীরার পায়ে হাত ছোঁয়াল। মীরা কারো স্পর্শে নড়েচড়ে উঠল। অদৃশ্য অবয়বটা চোখ বন্ধ করে একটা পায়েল নিয়ে আসল। পায়েলটা সামনে এনে বেশ কিছুক্ষণ তাকিয়ে মীরার কোমল পায়ে পরিয়ে দিল। পায়েলটা মীরার পায়ে পরিয়ে দেওয়াতে যেন পায়েলটার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে। অদৃশ্য অবয়বটা মীরার পায়ে কোমল হাতে হাত বুলিয়ে দিল। অবয়বটা নিজেকে আর ধরে রাখতে পারেনি, অজান্তেই মীরার কপালে চুমু খেয়ে অদৃশ্য হয়ে গেল। জলজল করে তাকিয়ে থাকা লাল চোখ বিশিষ্ট প্রাণীটা মীরার মুখপানে চোখ চড়াক গাছ করে রাগে বেশ ফুলতে ফুলতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। ভোরের আলো সবেমাত্র ফুটে উঠল। বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে রোদ এসে উকি দিচ্ছে। বাহিরের হিম বাতাসে মীরার চোখের পাপড়ি নড়েচড়ে উঠল। মীরা চোখ খুলে তাকিয়ে দেখল সূর্যিমামা চারদিক আলো করে রেখেছে, কিন্তু মীরার মনে এখনো কালো ঘুটঘুটে অন্ধকার। কালো অন্ধকারের রেশ যেন কাটতেই চাইছে না। সন্ধ্যার পুরো ঘটনা মীরার চোখে আবারও ভেসে উঠল। মীরার চোখ আবারও ভিজে আসছে, বিন্দু বিন্দু ঘাম কপালে এসে জমা হচ্ছে, মনে হতাশার চাপ এসে জমে যাচ্ছে। অবাধ্য মন বারবার রুদ্র ভাইকে নিয়ে ভাবতেই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। রুদ্র ভাইকে নিয়ে মীরা আর ভাববে না বলে ঠিক করেছে। তাই মীরা নিজেকে ঠিক করবে বলে মনস্থির করেছে। যেই উঠে দাঁড়াবে তখনই টের পেল পায়ে কিছু একটা আছে, যেটা মীরাকে কিছু একটার সাথে আবদ্ধ করতে চাইছে। মীরা পাটা সামনে নিয়ে এসে যা দেখল চোখ কপালে। মীরা নিচে বসে পাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। তাকিয়ে দেখল পায়ে চমৎকার একটা পায়েল জ্বলজ্বল করছে। এমন পায়েল মীরা বাস্তবে দেখেছে বলে মনে হচ্ছে না। মীরা হাত দিয়ে পায়েলটায় স্পর্শ করে দেখল, মীরার মনটা চমৎকার এক অনুভূতিতে নেড়ে উঠল। মীরা পায়েলটায় গভীরভাবে তাকিয়ে দেখল পায়েলটায় অনেক দামি দামি হীরা দিয়ে খচিত করা হয়েছে, যার মূল্য অমূল্য। এরকম একটা পায়েলের গল্প মীরা কোনো একসময় বান্ধবীদের কাছ থেকে শুনেছে। মীরা শুনেছে এসব পায়েল পুরনো যুগের কোনো প্রিন্স তার প্রিন্সেসকে পরিয়ে দেয় যখন কোনো কিছুর শুভকামনা করা হয়। এটা তাদের ঐতিহ্যের নিয়মের মধ্যে পড়ে। মীরা এটা নিয়ে একটা বইয়েও পড়েছিল। পায়েলটা নিয়ে ভাবতে গিয়ে মীরার কলিজা শুকিয়ে আসছে, নিঃশ্বাস আটকে আসছে। মীরা তো সাধারণ মানুষ, তাহলে এই পায়েল মীরার পায়ে কেন? মীরা তো এই জীবনে কোনো পায়েল কেনেনি বা কেউ গিফটও করেনি। তবে পায়েল মীরার খুব ছোটকাল থেকেই পছন্দের ছিল। কিন্তু কাউকে কখনো কিনে দিতে বলেনি, নিজেও কেনেনি। তবে পায়েলটা পায়ে জড়িয়ে মীরার ভেতর ভীষণ ভালো লাগা কাজ করছে। মীরা রাতে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছিল, যা ভাবল তা আজ করতে ভার্সিটিতে যেতে হবে। তাই মীরা পায়েল নিয়ে আর না ভেবে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। মীরা মাকে বলে ভার্সিটিতে রওনা দিল। 1 ঘন্টার মধ্যে মীরা ভার্সিটির কলেজ গেইটে পৌঁছে গেল। মীরা রিকশা ভাড়া মিটিয়ে দিয়ে ভার্সিটির একটু ভেতরে গিয়ে শুনতে পেল রকি নামের ছেলেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
তাও কিছু একটাকে নাকি রকি দেখতে পায়। রকির পুরো শরীর নাকি রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে আছে। অনেকেই হসপিটালে গিয়ে রকিকে রক্ত দিয়ে আসছে, কিন্তু কোনো কিছুর উন্নতি হচ্ছে না। হয়তো আর বাঁচবে না। হসপিটালে যেই যাচ্ছে তাকেই ধরে ধরে বলছে মীরা যেন রকিকে একটিবারের মতো হলেও ক্ষমা করে দেয়। কথাগুলো শুনে মীরার মাথা ধরে এসেছে। মীরার মাথার স্নাউটা যেন একদম কাজ করা বন্ধ করে দিয়েছে। মীরা আর দাঁড়িয়ে থাকতে পারল না, প্রিন্সিপালের রুমে ছুটে গেল। প্রিন্সিপাল মীরাকে দেখে মিষ্টি করে হাসল। মীরাকে বসতে বলল। ভার্সিটিতে মীরা খুবই মেধাবী, তাই প্রিন্সিপাল স্যার উনিও চান মীরা ইংল্যান্ডে গিয়ে বাকি পড়াশোনাটা শেষ করুক। প্রিন্সিপাল স্যার মীরাকে আগে প্রস্তাব করলেও মীরা তখন না করেছিল, কিন্তু এখন মতামত পাল্টে ফেলেছে। মীরা দূরে কোথাও চলে যেতে চায় এখন, যেখানে রুদ্র ভাইয়ের ছায়া পর্যন্ত থাকবে না। তাই ইংল্যান্ড যাওয়ার প্রচেষ্টা এখন। মীরা প্রিন্সিপালের কাছে পাসপোর্ট আরও কিছু দরকারি কাগজপত্র জমা দিয়ে অফিস রুম থেকে বের হয়ে গেল। ফাইনামি সব হয়ে গেল বন্দোবস্ত। মীরা চিন্তা করছে বাসায় এখন কিভাবে খবরটা জানাবে। প্রিন্সিপাল স্যার মীরাকে বলে দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে সকল গোছগাছ কমপ্লিট করে ফেলতে। মীরা হাঁটছে আর ভাবছে সবাইকে বোঝানো গেলেও মীরার মাকে কিভাবে কি বুঝাবে। কিছুই যেন বুঝতে পারছে না মীরা। মাথায় শুধু একটা চিন্তা এসেই ঘুরপাক খাচ্ছে, কিভাবে কি জানানো যায়। চিন্তা করছে আজ কি কথাটা বলে দেবে মাকে, নাকি একটু সময় নিয়ে বলবে মীরা এ নিয়ে আর ভাবতে পারছে না। মাথাটা হঠাৎ প্রচণ্ড ব্যথা হয়ে পুরো শরীরে অসহ্য রকম ব্যথা অনুভব হচ্ছে মীরার। একটা জিনিস মীরাকে বড্ড বেশি ভাবাচ্ছে, রোদটা মীরার একদমই সহ্য হয় না কেন। মীরার চামড়ায় কি কোনো ইনফেকশন দেখা দিয়েছে তাহলে, নাকি কোনো কঠিন অসুখ করল মীরার শরীরে। মীরা একটা মিথ্যা হাসি ফুটিয়ে মনে মনে বলল, আমিও যে চাই চলে যেতে, হয়তো রুদ্র ভাইয়ের আড়ালে নয়তো দৃষ্টির অগোচরে। কিছুক্ষণের মধ্যে মীরা বাসায় চলে আসল। মাকে পেছনে থেকে গভীরভাবে জড়িয়ে ধরল। মীরার মা পেছনে ফিরে তাকাল। হঠাৎ মীরা এভাবে জড়িয়ে ধরাতে উনি অবাক হল। মীরার মা মীরার কপালে চুমু খেয়ে বলল, কিরে মা, কি হয়েছে? ভার্সিটি থেকে ফিরে সোজা মায়ের বুকে। আমার মীরার কি আজ খুব মন খারাপ হয়েছে? মীরা মায়ের বুকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। মায়ের বুক ধক করে উঠল। উনি কিছুতেই বুঝতে পারছে না মীরার হঠাৎ কি হল। উনি মনে মনে ভাবলেন এখন মীরাকে তিনি জোর করবেন না, মেয়ে বড় হয়েছে, যখন ভালো লাগবে তখনই বলবে। জাহানারা বেগম মীরার মায়ের নাম। উনি উনার মেয়েদের সঙ্গে খুবই ফ্রেন্ডলি সম্পর্ক, কখনো কোনো কিছুতে জোর করেন না। ইরা উইদিন মুখ ফুটে বলল রুদ্রকে তার পছন্দ, তার সাথে এনগেজমেন্টটা করে রাখতে চায়। জাহানারা বেগমও আর না করেননি। এক কথায় রাজি হয়ে গেল। উনি মীরার ব্যাপারেও না করবেন না কখনো। উনার মেয়েদের উপর উনার অনেক বিশ্বাস রয়েছে। জাহানারা বেগম মীরার মাথায় হাত বুলিয়ে বলতে লাগল, মীরা লক্ষ্মী মেয়ে, আমায় তোকে কিছুই বলতে হবে না এখন, তুই তোর সময় হলেই বলিস। মীরা মায়ের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ মেলে মায়ের মুখপানে তাকাল। মায়ের আদর মাখা মুখে নিজের হাত রেখে বলল, মা তুমি এত বুঝো কেন আমায়? জাহানারা বেগম মুখে হাসি ফুটিয়ে মেয়ের কপালে চুমু খেয়ে বলল, আমার মেয়েগুলো যে সবার চেয়ে ভালো, তাই। তুই ভার্সিটি থেকে এসেছিস, অনেক ক্লান্ত লাগছে তোকে, উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মীরাও আর দেরি না করে নিজের রুমে গেল। নিজের রুমটায় একটিবার চোখ বুলিয়ে নিল। মনটা হু হু করে উঠল। হাত থেকে ব্যাগটা রেখে লম্বা একটা শাওয়ার নিল। আয়নায় দাঁড়িয়ে নিজের লম্বা চুলগুলো মুছছে আর ভাবছে অনেক ভালোবাসার স্মৃতি, ভালোবাসার মানুষগুলোকে রেখে চলে যেতে হবে দূর দেশে।
হয়তো রুদ্র ভাই আর ইরা আপুর বিয়েটা দেখা হবে না মীরার। দেখতেও চায় না মীরা, কারণ মীরা খুব ভালো করেই জানে আর যাই হোক যতই ভুলে থাকুক না কেন রুদ্র ভাইকে, তার বিয়ে যে নিজের স্বচক্ষে দেখতে পারবে না কখনো। কিছুক্ষণের মধ্যে জাহানারা বেগম মীরার জন্য দুপুরের খাবার নিয়ে এসে পরম যত্নে নিজের হাতে খাইয়ে দিল। মায়ের আদর মাখা হাতে ভাত খাওয়াটা যে কতটা সৌভাগ্য মীরা খুব করেই বুঝতে পারছে। মীরা খুব করেই অনুভব করতে পারছে দূর দেশে গিয়ে যে মায়ের আদর খুব মিস করবে। মিস করবে বাবাকে, মিস করবে আদরের আপুকে, মিস করবে ভালোবাসার আরও কিছু মানুষকে। সবচেয়ে যাকে মিস করবে তার কথা মীরা এই মুহূর্তে মনে করে নিজের মনটাকে আর বিষণ্ণ করতে চায় না। জাহানারা বেগম মীরার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে মীরার মুখ নিজের শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে চলে গেল। মীরা ছলছল চোখে বিষণ্ণ মন নিয়ে মায়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। মীরার শরীরটা বড্ড বেশি ক্লান্ত লাগছে। শরীরের সাথে মনের যেমন অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে তেমনই রয়েছে মনের সাথে শরীরের। মন খারাপ হলে শরীরও খারাপ হয়। মীরার দুচোখ জুড়ে ক্লান্তির ঘুম নেমে এলো। জাহানারা বেগমের মনটা আজ খুব একটা ভালো নেই। সন্তানের কিছু একটা হলে মা ঠিক বুঝতে পারে, তেমনি জাহানারা বেগমও কিছু একটা বুঝতে পেরেছে মীরার যে কিছু একটা হয়েছে। কিছু একটা নিয়ে ভীষণ মন খারাপ। জাহানারা বেগম দুপুরে কিছুই খায়নি। জাহানারা বেগম কপালে হাত রেখে চোখ বন্ধ করে ফেলল। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল, কিন্তু এখন পর্যন্ত মীরা ঘর থেকে বের হওয়ার কোনো নাম নেই। রাত ৯টা ছুঁই ছুঁই। মীরা ঘড়ির কাঁটা রদিকে তাকিয়ে অবাক। বিষণ্ণ মন নিয়ে নিচে নেমে দেখল সবাই খাবার টেবিলে বসে মীরার জন্য অপেক্ষা করছে। ইরা মীরাকে দেখে বলল, কিরে ময়নার মায়েই তোর সময় হলো নিচে নামবার? সেই দুপুরে দরজা বন্ধ করে রেখেছিস আর এখন তোর সাথে দেখা হলো। মীরা তার আদরের বোনটার মুখের আদল খানায় তাকিয়ে দেখল কত মায়া মমতা তার আপুর চোখে। কি করে মীরা পারবে এই বোনটার খুশি কেড়ে নিতে, তার রুদ্র ভাইকে কেড়ে নিতে? মীরা ভালোই করেছে দূরে যাওয়ার ব্যবস্থা করে। সে কখনো পারবে না তার নিজের ভালোবাসার জন্য বোনের খুশি কেড়ে নিতে। আর রুদ্র ভাই তো কখনো আমাকে ভালোই বাসেনি। আমি সেই ছোটবেলা থেকে একতরফা ভালোবেসে আসছি রুদ্র ভাইকে। দূর থেকেও না হয় ভালোবাসব। ভালোবাসা যে শুধু কাছ থেকে বাসতে হয় তা কিন্তু নয়, দূর থেকেও ভালোবাসা যায়। কাছের ভালোবাসা হয় আবেগী, দূরের ভালোবাসা হয় সোহাগী। যা সবাই বাসতে জানে না, মীরা না হয় একতরফা দূরের ভালোবাসাটুকুই বেছে জীবন সার্থক করে নেবে। মীরা টেয়ার টেনে বসল। জাহানারা বেগম মীরার প্লেটে ভাত বেড়ে দিল। মীরা তাকিয়ে দেখল আজ সব মীরার পছন্দের খাবারের আইটেম রান্না করেছে। চিংড়ি মাছের ঝোল, ইলিশ ভাজি, মুরগির রোস্ট, কাবাব আরও অনেক আইটেম। মীরা মায়ের দিকে তাকাল। মা চোখ দিয়ে মীরাকে ইশারা করল খেতে। সবাই খাওয়া শুরু করল। মীরা একটু ভাত নিয়ে নাড়াচাড়া করছে, কিছুতেই গিলতে পারছে না। গলায় ভাত যেন আটকে আসছে। মীরা আর সহ্য করতে না পেরে বাবার মুখের দিকে তাকিয়ে বলল, বাবা আমি ইংল্যান্ড চলে যাচ্ছি। মীরার কথা শুনে সবাই খাওয়া বন্ধ করে মীরার মুখপানে তাকিয়ে রইল। কারো মুখে কোনো কথা নেই। মীরা মা বাবা আপুর দিকে তাকিয়ে দেখল সবার মুখে অন্ধকার ছায়া নেমে এসেছে। কেউ যে খুশি হতে পারেনি মুখ দেখেই বোঝা যাচ্ছে। মীরার ইংল্যান্ডে যাওয়ার কথা শুনে কেউ খুশি হতে না পারলেও একজন খুবই খুশি হয়েছে, প্রাণ খুলে হাসছে আর কালো ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে বলছে, মীরা ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ প্রিন্সেস। তুমি নিজ থেকেই আমার কাছে আসতে চাইছ, তাই তো হওয়ার কথা ছিল। দেখা হবে খুব তাড়াতাড়ি সামনাসামনি। ভালোবেসে আপন করে নিব খুব যতনা প্রিন্সেস।
তোমাকে ছাড়া এই বিষণ্ণ মন খুবই আনচান। অবয়বটা ছাদের কিনারায় দুহাত বাড়িয়ে আছে। চাঁদের বুড়ির দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আর বলছে, দেখেছ বুড়ি মা, আমার প্রিন্সেস আসতে চলেছে খুব শীঘ্রই। ভাবছি ওকে নিয়ে তোমার ওখানে যাব। চিন্তা করো না, এখনই নয়, কিন্তু আর বেশি দূরে নয়। অবয়বটার চোখে মুখে আজ রাশি রাশি হাসি, মনে অফুরন্ত আশা, প্রাণে আছে ভালোবাসা। কিছুক্ষণের মধ্যে অদৃশ্য অবয়বটা মিলিয়ে গেল। মীরা অপরাধী চোখে মা বাবার দিকে তাকিয়ে আছে। মীরা সবাইকে সবকিছু খুলে বলল, মীরার সকল দায়িত্ব ওরা নিবে। প্রিন্সিপাল স্যার সবকিছু ঠিক করে রেখেছেন। মা বাবাকে কোনো কথা বলতে না দেখে ইরা মীরাকে জড়িয়ে ধরে বলল, বোন কি বলছিস সেসব? তুই ইংল্যান্ড কেন যাবি? এতদূর গিয়ে আমাদের ছেড়ে কিভাবে থাকবি? আজ পর্যন্ত এক রাত্রিও কোথাও গিয়ে একা একা থাকিসনি, আর তুই আমাদের ছেড়ে কিভাবে থাকবি? বোনের কথায় মীরার চোখ ভিজে আসল। মীরা ভাবতে পারছে না চোখের জল কিভাবে লুকিয়ে রাখবে। মীরা বহু কষ্টে নিজেকে সামলে মনকে শক্ত করে বোনকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করিস না আপু, তোর বোন এখন কিছুটা হলেও বড় হয়েছে, সবকিছু নিশ্চয়ই সামলে নিতে পারবে। মীরা মায়ের আঁচল জড়িয়ে মাকে আদুরে স্বরে ডেকে উঠল। জাহানারা বেগম মীরার দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। মীরা বুঝতে পেরেছে মা বড্ড বেশি কষ্ট পাচ্ছে, বুকের চাপা কষ্ট অভিমানের রূপ নিয়েছে। মীরা মায়ের বুক জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল। জাহানারা বেগম নিজেকে আর আটকে রাখতে পারেনি, মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল, তোকে কোথাও যেতে হবে না বুঝলি? তুই এখানেই থাকবি, আমার এই বুকেই তোকে আমি আগলে রাখব। মীরা মায়ের কান্না সহ্য করতে পারছে না, মীরার মনও চাইছে না কিছুতেই আপনজনদের ছেড়ে দূরদেশে পাড়ি জমাতে। ইরার দিকে এক নজর তাকিয়ে মনে মনে বলল, নিজের জন্য না হোক ইরা আপুর জন্য চলে আমাকে যেতেই হবে। ইরা আপু আর রুদ্র ভাইয়ের মাঝখানে আমি কাটা হয়ে দাঁড়াতে চাই না। স্ত্রী আর মেয়ের কান্না দেখে শফিক সাহেব, মীরার বাবা, বলে উঠলেন, জাহানারা তুমি কি এখনো পুরনো যুগে পড়ে আছো? আমার মেয়ে ভার্সিটির সেরা স্টুডেন্ট, তাই তো চান্স পেয়েছে। মীরা বাবার মুখপানে তাকিয়ে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। শফিক সাহেব মীরার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিতে দিতে বলল, জানিস মা, আমারও খুব ইচ্ছে ছিল আমার মেয়েরা খুব বড় হবে, তোরা আমার মুখ উজ্জ্বল আলোতে ভরিয়ে দিবি। মীরা বাবার চোখে চোখ রেখে তাকিয়ে দেখল বাবার মুখে খুশি যেন জ্বলজ্বল করছে। বাবার খুশিতে আজ মীরাও খুশি। শফিক সাহেব মীরার গালে আলতো করে হাত রেখে বলল, তুই ভেবেছিস বাবা হয়ে আমি তোকে যেতে দেব না? তা কখনো নয়, আমি চাই মেয়েরাও বাঁচুক, সুন্দরভাবেই এ পৃথিবীতে জীবন যাপন করুক। মেয়েরা কেন বদ্ধ ঘরে বদ্ধ রুমে আবদ্ধ রাখবে নিজেকে? আমার মীরাও যাবে ইংল্যান্ডে, পড়াশোনা করে দেশের সম্মান, মা বাবার সম্মান বাড়াবে। জাহানারা বেগম এগিয়ে এসে মীরার হাত নিজের হাতে নিয়ে বলল, মীরা আমিও চাই তুই অনেক বড় হ, কিন্তু। কিছু বলবার আগেই শফিক সাহেব জাহানারা বেগমকে থামিয়ে নিজে কথা কেড়ে নিয়ে বলল, জাহানারা এত চিন্তা করো না তো, আমার মীরা ভিনদেশে গিয়েও নিজেকে মানিয়ে নিতে পারবে আমাদের দেওয়া শিক্ষায়। বাবার কথা শুনে মীরার বুকটা আজ গর্বে যেন গর্বিত। মীরা নিজের জীবন সার্থক মনে করছে এরকম ফ্যামিলির শিক্ষায় নিজেকে গড়ে তুলেছে বলে। মীরা আজ ভালোবেসে মা বাবা দুজনকেই জড়িয়ে ধরল। ইরা সামনে এসে বলল, আমি কি করেছি, আমাকে বাদ রাখলি কেন? মীরা ইরার দিকে তাকিয়ে কান্না স্বরে হাসি ফুটিয়ে বোনকে জড়িয়ে ধরল। দুদিন পর প্রিন্সিপাল ফোন দিয়ে বলল, মীরা সবকিছু কমপ্লিট, সামনের সপ্তাহে তোমার ফ্লাইট। মীরা ফোন ধরে একদম নিস্তব্ধ হয়ে রইল। মীরা কিছুতেই কিছু ভাবতে পারছে না, কি বলবে স্যারকে। মীরার নিস্তব্ধতা বুঝতে পেরে স্যার নিজ থেকেই ফোনে বললেন, মীরা তুমি ঠিক আছো? স্যারের কথায় মীরার হুঁশ ফিরল।
নীরবতা ভেঙে নিজের মনকে শক্ত রেখে বলল, হ্যাঁ স্যার, আমি একদম প্রস্তুত। আপনি যেভাবে বলেছেন ঠিক ওভাবেই হবে। মীরা স্যারকে সালাম দিয়ে ফোন রাখল। মীরা ক্লান্ত মনে একটু বসল। বসে বসে স্যারের বলা কথাগুলো নিয়ে ভাবছে। মীরার গরম লাগছে, ভীষণ গরম, ঘেমে একদম একাকার। হঠাৎ কারো কথা মীরার কানে গিয়ে বাজতে লাগল। মীরা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল রুদ্র ভাই এসেছে। রুদ্র ভাইয়ের চুলগুলো কেমন উস্কোখুস্কো লাগছে, মুখের চামড়া একদম ফ্যাকাশে হয়ে কালচে হয়ে আছে। রুদ্র ভাইকে দেখে মীরার বুকের চিনচিনে ব্যথাটা বড্ড বেশি কষ্ট দিতে লাগল। রুদ্র ভাইয়ের এমন অবস্থা দেখে মীরার বুকটা ছিঁড়ে যাচ্ছে। মীরা রুদ্র ভাই বলে যেই ডেকে উঠল। রুদ্র ভাই থামিয়ে দিয়ে মীরাকে বলল, তুই ভেবেছিস আমি এসেছি তোকে অভিনন্দন জানাতে? মীরা মনে মনে খুব হাসল আর বলল, রুদ্র ভাই, আমি কেন তা মনে করতে যাব? আপনি কেনই বা আমাকে অভিনন্দন করতে আসবেন? আমি চলে গেলে যে আপনি বেশি প্রবলেমে পড়বেন সেটা আমি খুব ভালো করেই জানি। আমি চলে গেলে অপমানটা যে আর কাউকেই করতে পারবেন না। রুদ্র কপালের শিরা দাঁড় করিয়ে চোখ লাল করে মীরাকে বলল, তা তুই নাকি বিদেশ চলে যাচ্ছিস? মীরা রুদ্রের দিকে না তাকিয়ে জবাব দিল, হ্যাঁ। রুদ্র আবার বলতে লাগল, তা কেন যাচ্ছিস? তোর রূপ যৌবন দেখিয়ে লোক বুলাতে, নাকি দেশের জনসংখ্যা বাড়াতে? রুদ্রের বলা কথাগুলো শুনে মীরার কান লাল হয়ে গেল। মীরা চায় না যাওয়ার আগে রুদ্রকে কষ্ট দিয়ে কথা বলতে। তাই নিজেকে সংযত রেখেই বলল, রুদ্র ভাই, আমি চাই বাকি পড়াশোনাটা ওখানে গিয়েই শেষ করতে। রুদ্র মীরার কাছে খুব কাছাকাছি এসে দাঁড়াল। রুদ্রকে এতটা কাছাকাছি আসতে দেখে মীরার দম বন্ধ হয়ে আসছে। মীরা 2 কদম পিছিয়ে চোখ বন্ধ করে দাঁড়াল। রুদ্র ভাই অট্টহাসিতে ফেটে পড়লেন। মীরা, তুই কি রাতে ঘুমাস না বলতো? এভাবে ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিস নাকি? তুই সারা জীবন বোকা রয়ে গেলি। মীরা চোখ খুলে রুদ্র ভাইয়ের দিকে তাকাল। মনে মনে মীরাও নিজেকে নিয়ে বিদ্রূপ হাসি হাসছে। রুদ্র ভাই, আপনি সত্যিই বলেছেন আমি আসলেই বোকা। বোকা না হলে কি আমি আর আপনাকে ভালোবাসতাম? বোকা না হলে কি আর সারা জীবন আপনার দেওয়া কষ্টগুলো মাথা পেতে নিতাম? রুদ্র ভাই, সত্যি আমি বোকা, শুধু বোকা নয়, মহা বোকা। মীরা রুদ্র ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। বুক ফেটে আর্তনাদ আসছে, মন আজ উথাল পাথাল করছে, ঝড় বয়ে যাচ্ছে, মন আজ কঠিন ব্যথায় জর্জরিত। রুদ্র ভাইকে না বলা কথাগুলো আজ যেন বড্ড বেশি পোড়াচ্ছে মীরাকে। গভীর রাত নেমে এসেছে, চারদিকে কালো ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে। মীরার চোখে আজ কোনো ঘুম নেই, অশান্ত মন আজ বড্ড বেশি উদাসীন। মীরার কষ্ট হচ্ছে ভাবতে 2 দিন পর মীরাকে সব ছেড়ে আপনজনদের ছেড়ে চলে যেতে হবে অচেনা অজানা দেশ ইংল্যান্ডে। বারান্দার প্রিয় চেয়ারটায় কিছুক্ষণ হাত বুলিয়ে বসল। মীরা ভাবছে আজ এই ঘুটঘুটে অন্ধকারের মতো মীরার মনটাও বড্ড বেশি অন্ধকার। কোথাও একটুও সুখের পরশ পর্যন্ত নেই। রুদ্র ভাইকে সেই ছোট থেকেই প্রিয় মানুষের আসনে বসিয়েছে মীরা, কিন্তু সেই রুদ্র ভাইও আজ তার নয়। সব ভাবনা চিন্তাগুলো মীরার মাথায় আজ গিজগিজ করছে। মাথাটা বড্ড বেশি ধরে এসেছে। মীরা আর পারছে না ভাবতে। শুয়ে পড়ল খাটে গিয়ে। হালকা ঠান্ডা লাগছে, শীত শীত লাগছে, তাই গায়ের উপর কাঁথাটা টেনে নিল। এভাবে 2 দিন কেটে গেল মীরার। দেখতে দেখতে সময় চলে এলো। রাত 12টায় মীরার ফ্লাইট। মীরা আজ 2 চোখ দিয়ে কারো দিকে তাকাতে পর্যন্ত পারছে না, বারবার চোখ ভিজে আসছে। বুক ফেটে শুধু কান্না আসছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে কিভাবে পাড়ি দিবে দূর দেশে, তাই বড্ড ভাবাচ্ছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে আসল। মীরা ভাবল রুদ্র ভাইয়ের আম্মার কাছ থেকে বিদায় নিতে হবে এখনই।
মীরা তাই রুদ্র ভাইয়ের ফ্ল্যাটে গেল। রুদ্র ভাইয়ের আম্মা মীরাকে দেখে জড়িয়ে ধরল। মীরা প্রায় কেঁদে দিল। আন্টি মীরার গালে হাত রেখে আদুরে স্বরে বলল, বোকা মেয়ে, কাঁদিস কেন? আমরা সবাই জানি মীরা অনেক সাহসী, এমন কিছু নেই যে যা মীরা পারবে না। হয়তো তোর একটু কষ্ট হবে, কিন্তু দেখিস ঠিক মানিয়ে নিতে পারবি। আন্টির দিকে তাকিয়ে মীরার বড্ড বেশি কষ্ট হচ্ছে। এক বুক আশা নিয়ে ছোটবেলা থেকেই মীরা স্বপ্ন দেখত এই আন্টিকে মীরা মা বলে ডাকবে বলে। কিন্তু তা আর হল না। মীরার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, কখনো পূরণ হল না আর। মীরা বেশ কিছুক্ষণ আন্টির দিকে তাকিয়ে মা বলে ডাকল। যা আন্টি শুনল না, কিন্তু মীরার হৃদয় আলাদা এক স্পর্শ এসে দোলা দিল। মীরা অজান্তেই আন্টিকে জড়িয়ে ধরল। হঠাৎ মীরার চোখ এক কোণে গিয়ে আটকে গেল। মীরা দেখল রুদ্র ভাই দাঁড়িয়ে আছে। রুদ্র ভাইকে দেখে মীরা এগিয়ে গেল। মীরা যাওয়ার আগে একটা শেষ ইচ্ছে পূরণ করতে চায়। মীরা তাকিয়ে দেখল রুদ্র ভাই তার প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। মীরা রুদ্র ভাইয়ের কাছে গিয়ে রুদ্র ভাই বলে ডেকে উঠল। রুদ্র গম্ভীর মুখে তাকিয়ে আছে, মুখে কিছু বলল না। মীরা রুদ্রের দিকে তাকিয়ে বলল, রুদ্র ভাই, আপনি কি আজ আমাকে এয়ারপোর্টে এগিয়ে দিয়ে আসবেন? রুদ্র সব নীরবতা ভেঙে বলল, কেন, তোর কি মনে হয় আমার খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই যে ধেই ধেই করে যাব তোকে এগিয়ে দিয়ে আসতে? আসবার সময় তোকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে পুরো পৃথিবী ডুবিয়ে দেব কান্নার সাগরে। রুদ্র ভাইয়ের কথা শুনে মীরার চোখ ভিজে উঠল। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মীরা খুব করেই জানত রুদ্র ভাই মীরাকে সহ্য করতে পারে না, কিন্তু শেষ আশাটাও যে এভাবে অপূর্ণ থেকে যাবে কখনো কল্পনাটুকু পর্যন্ত করেনি। মীরা ভেজা চোখ নিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসল। মীরা নিজের রুমে গিয়ে জামাকাপড় গোছাচ্ছে আর এক হাত দিয়ে একটু পরপর চোখের জল মুছছে। জাহানারা বেগম মীরার রুমে এসে মীরাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মীরা মনে মনে নিজেকে শক্ত রেখে বলল, মা, কেঁদো না, আমি তো আর সারা জীবনের জন্য চলে যাচ্ছি না, কয়েক বছর বলেই তো কথা। জাহানারা বেগম মীরার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, মাকে সবসময় ফোন দিবি তো, কখনো ভুলে যাবি না তো? মীরা মাকে জড়িয়ে ধরে বলল, কি যে বলো মা, সন্তান কি কখনো মাকে ভুলে যেতে পারে? মীরা মায়ের হাতে কিছু একটা দেখে চমকে উঠল। মায়ের হাতে খুব সুন্দর একটা শাড়ি, যেটা মীরার বাবা গত বিবাহবার্ষিকী গিফট করেছিল। মীরা মাকে বলল, মা, তোমার হাতে বাবার দেওয়া শাড়িটা কেন? জাহানারা বেগম চোখের জল শাড়িটার আঁচল দিয়ে মুছে নিল। মীরার হাতে শাড়িটা দিয়ে বলল, এই শাড়িতে তোর জন্য চোখের জল মিশিয়ে দিলাম, কখনো তুই আমাকে ভুলে গেলেও এই শাড়িটা তোকে মনে করিয়ে দেবে এই মাকে। মায়ের কথা শুনে মীরা আর নিজেকে আটকে রাখতে পারেনি, হু হু করে কেঁদে উঠল। মা, আমি সত্যি যাব না, তুমি এতটা অবুঝ হলে। তুমি কেন ভাবছ আমি তোমাকে ভুলে যাব? আমি বড্ড ভালোবাসি আমার মাকে, বাবাকে। জাহানারা বেগম নিজের মনকে শক্ত করে বলল, ঠিক আছে, এই নিয়ে আমি আর কিছুই বলবো না। তুই গোছগাছ করে রেডি হয়ে নিচে নাম, তোর বাবা অপেক্ষা করছে বলে উনি চলে গেলেন। মীরা ঘড়িতে তাকিয়ে দেখল হাতে খুব একটা সময় নেই, তাড়াতাড়ি এয়ারপোর্ট পৌঁছাতে হবে। মীরা ব্যাগ নিয়ে নিচে নামল। ইরা মীরাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ কাঁদল। মীরা সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির সামনে গিয়ে পেছনে ফিরে এক নজর তাকাল। তাকিয়ে দেখল মা ও ইরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বাবা মীরার আগে গিয়ে গাড়িতে বসে আছে। হয়তো বাবাগুলো খুব একটা চোখের জল দেখায় না, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই কাঁদে। মীরা রুদ্রের ফ্ল্যাটের দিকে এক নজর তাকাল, অজান্তেই দু ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। মীরা লুকিয়ে তা মুছে ফেলল। মীরার চোখের জল দেখে কেউ একজন দূরে দাঁড়িয়ে নিজের চোখের জল মুছে ফেলল। মীরা, এটাই তোমার শেষ কান্না? আমি তো আছি তোমার হৃদয় মাঝে।
খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের। প্রিন্সেস, ডু ইউ নো ইউ আর মাই ডার্ক ডায়মন্ড। মীরা সিট বেল্ট বেঁধে বসে আছে। বসে বসে পেলে আসা আপন মানুষগুলোর কথা ভাবছে, আর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। বাবা যখন মীরাকে বিদায় জানাচ্ছিল তখন বাবার চোখ ভিজে আসলো। লুকিয়ে লুকিয়ে বাবা যে ঠিক চোখ মুছেছে মীরা ঠিক বুঝতে পেরেছে। মীরা যখন বাবাকে জড়িয়ে ধরে কাঁদল, শফিক সাহেব মীরার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে বলল, নিজের মনকে শক্ত কর মা, মেয়েদের জীবনে অনেক কিছু পাওয়ার বাকি, কিন্তু তারা সময় সুযোগ করে উঠতে পারে না বলে সফল হতে পারে না। কিন্তু আমার মীরার বেলায় এমনটা হবে না কখনো। আমি চাই আমার মীরাও ৮-১০ জন ছেলের মতো করে নিজের মতো বাঁচুক। বাবার কথাগুলো মীরাকে অনুপ্রেরণা দিল ঠিকই, কিন্তু বাবার জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল। বাবাগুলো এমনই হয় হয়তো। কখনো আড়ালে গিয়ে ভালোবাসেন, নীরবে চোখ মুছেন। মীরা চোখ বন্ধ করে মায়ের চোখের জলগুলো স্পষ্ট দেখতে পেল। মীরাকে যে মীরার মা বড্ড ভালোবাসে মীরা ছোটবেলা থেকেই ঠিক বুঝতে পারত। মায়ের জন্য, ইরার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে মীরার। হঠাৎ কেউ তার শীতল স্পর্শে মীরার চোখের জল মুছে দিল। সাথে সাথে মীরা চমকে উঠে চোখ মেলে তাকাল। তাকিয়ে দেখল কেউ নেই। মীরা অবাক হয়ে নিজের চোখে হাত দিয়ে দেখল চোখে কোনো জল নেই। সত্যিই কি এমন কেউ আছে যে লুকিয়ে লুকিয়ে মীরাকে আড়াল থেকে সবসময়ই চোখে চোখে রাখে? এটা কি সত্যি নাকি কোনো স্বপ্ন? চোখ মেলে তাকালেই সব দুঃস্বপ্ন মীরার কাছে। মীরার তো সত্যিই মনে হয়, তবুও কেন জানি বিশ্বাস করতে কষ্ট হয়। কিছুক্ষণের মধ্যে এয়ার হোস্টেস এসে সবাইকে কে কিছু দরকারি কথা বুঝিয়ে গেল। প্লেনটা বিরাট এক ঝাঁকুনি নিয়ে একটু একটু করে উড়তে লাগল। প্লেনটা উপরে উড়বার সময় মীরার বুকটা একদম শূন্য অনুভূত হল, যেন ভয় মীরার বুকটা কেঁপে উঠল। প্লেন যত আপন গতিতে চলছে মীরার মন তত বেশি বিষণ্ণতায় ছেয়ে যাচ্ছে। প্লেনে মীরার সিট জানালার পাশেই ছিল। মীরা বাহিরের দৃশ্য দেখছে আর অবাক হচ্ছে। প্লেন থেকে নিচে তাকালে উঁচু উঁচু দালানকোঠাগুলোকেও পিঁপড়ের মতো দেখাচ্ছে। যদি মীরার বেলায়ও এমন হতো যে পেলে আসা মানুষগুলোকেও খুব তাড়াতাড়ি একটু ভুলে থাকা যেত, হয়তো একটু কষ্ট মীরার কম হতো। মীরা জানে না, কিছুই বুঝে না, ইংল্যান্ডের মতো দেশে কি করে থাকবে একা একা। বিশাল সাগরের উপর দিয়ে প্লেনটা যখন যাচ্ছিল মীরার কলিজাটা ভয়ে একদম শুকিয়ে আসছিল। মীরা চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণের মধ্যে মীরা চোখ খুলে দেখল প্লেনটি থেমে গেছে। এক এক করে সবাই প্লেন থেকে নামল। প্লেন থেকে নিচে নেমে মীরার কেমন যেন নার্ভাস নার্ভাস লাগছে। একটু সামনে এগিয়ে দেখল কেউ একজন মীরার নামের সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে, তাও একজন মহিলা। মহিলাটি দেখতে একদম ধবধবে সাদা, ছোট পোশাক পরিহিত দেখেই বোঝা যাচ্ছে উনি এই দেশের। মীরা উনার সামনে এগিয়ে গিয়ে বলল, হ্যালো ম্যাম, মাই নেম ইজ মীরা। মহিলাটা অবাক হয়ে মীরার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখল। মহিলাটি ইংরেজিতে বলল, ভার্সিটি থেকে আমাকে পাঠানো হয়েছে তোমাকে রিসিভ করবার জন্য। মীরা মুখে হাসি ফুটিয়ে মহিলাটির সাথে হ্যান্ডশেক করল এবং মহিলাটা নিজের নাম সান্ড্রা হিলসা বলল। সান্ড্রা মীরাকে নিয়ে গাড়িতে উঠে বসল। নিজে ড্রাইভ করে বাসায় নিয়ে গেল। মীরা বাসায় ঢুকে অবাক। বাসা একদম ঘুটঘুটে অন্ধকার, পুরো বাসা একদম খা খা করছে। দেখেই বোঝা যাচ্ছে কোথাও কেউ নেই। সান্ড্রা মীরার কাঁধে হাত রাখল। মীরা সাথে সাথে চমকে উঠল। সান্ড্রা মীরার দিকে তাকিয়ে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, মীরা ডোন্ট ওয়ারি। সান্ড্রা মীরাকে ইংলিশে বলল, এটা আমার বাড়ি, এখানে একাই থাকি আমি। আমার সাথে থাকবার একজনকে প্রয়োজন ছিল, তাই আমি ভার্সিটিতে যোগাযোগ করে তোমাকে আমার কাছে নিয়ে আসি। মীরার একটু হলেও ভয় কাটল। মীরার কেমন কেমন যেন লাগছে।
নির্জন এই বাসায় সান্ড্রা কিভাবে একা একজন থাকছে কে জানে। সান্ড্রাকে দেখে মীরার কাছে খুব ভালোই মনে হলো, আবার কেমন কেমন অদ্ভুত লাগতে শুরু করল। সান্ড্রা মীরাকে একটা রুমে নিয়ে গেল। রুমটা বেশ অন্ধকার মনে হচ্ছে। রুমটায় প্রবেশ করবার সাথে সাথে মীরার শরীরে হালকা এক শিহরণ বয়ে গেল। মীরার শরীরে অদ্ভুত এক অনুভূতির ছোঁয়া লাগল। সান্ড্রা রুমে লাইটগুলো সব জ্বালিয়ে দিল। মীরা ব্যাগটা রেখে চারদিকে অবাক হয়ে তাকাল। রুমটা বড্ড চেনা চেনা লাগছে মীরার কাছে। মনে হচ্ছে এ রুমে আরও আগে কখনো এসেছিল মীরা। মীরা হাত দিয়ে পুরো রুমের দেয়াল খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। মীরা যত স্পর্শ করছে মীরার শিহরণ তত যেন বেড়ে যাচ্ছে। সান্ড্রা হঠাৎ মীরার হাত খাপ করে ধরে ইংলিশে বলল, মীরা অনেক দূর থেকে এসেছ, ফ্রেশ হয়ে নিচে আসো, কিছু খেয়ে নেবে। সান্ড্রার কথা শুনে মীরার পেট এবার সত্যি জানান দিচ্ছে, খুব ক্ষুধা লেগেছে মীরার। সান্ড্রা চলে গেলে মীরা ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বের হল। মীরা আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর ভাবছে, প্রিন্সিপাল স্যার তো মীরার থাকবার কথা কিছুই বলেননি, তাহলে সান্ড্রা উনি কে যে মীরাকে এগোবার জন্য এয়ারপোর্টে গিয়ে নিয়ে আসল। মীরা আস্তে করে সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখল সান্ড্রা মীরার জন্য অনেক খাবার তৈরি করে রেখেছে, যেন এক বিশাল আয়োজন। মীরা এত খাবার দেখে খুবই অবাক হল। সান্ড্রা মীরাকে দেখে হাসি ফুটিয়ে বলল, মীরা প্লিজ সিট ডাউন। মীরাও সান্ড্রার কথায় মুখে হাসি ফুটিয়ে খেতে বসল। মীরা বার্গারে কামড় বসিয়ে খেতে খেতে সান্ড্রাকে বলল, আপনি খাবেন না? সান্ড্রা না বোধক হাসি হেসে বলল, আমি খেয়েই বের হয়েছি। মীরা খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। শরীরটা আজ বড্ড বেশি ক্লান্ত মনে হচ্ছে, বোধহয় জ্বর আসবে। বাংলাদেশেও ফোন করার দরকার, কিন্তু বাংলাদেশে এখন মধ্যরাত, তাই মীরা আর ফোন করেনি। মীরার কাছে সেই প্রথম থেকেই আয়নাটাকে বড্ড বেশি অদ্ভুত লাগছে, মনে হয় যেন এই আয়নায় আছে অনেক অনেক রহস্য। হঠাৎ মীরার পেছনে থেকে রক্ত মাখা একটা হাত বের হয়ে আসল। মীরা আয়নায় চোখ রেখে চোখ বন্ধ করে আবার চোখ খুলে তাকাল। দেহের কোনো অংশ নেই, নেই মুখের কোনো অংশ, তবুও কেউ যেন বলে যাচ্ছে, মীরা প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। মীরা, তোমার জন্য আমি বহুকাল ধরে অপেক্ষা করে আছি, কখন আসবে, কখন আমায় বাঁচাবে। মীরার হার্টবিট বড্ড বেশি দ্রুত চলছে, মীরার কলিজা শুকিয়ে আসছে। ডিপ ডিপ বুকে মীরা উঠে বসল। এবার মীরা বুঝতে পারল এটা নিছকই স্বপ্ন মাত্র। মীরা ঘড়িতে তাকিয়ে দেখল রাত্রি প্রায় 4টা ছুঁই ছুঁই। মীরা স্বপ্নের সেই আয়না মানে নিজের আয়নাটার সামনে গিয়ে দাঁড়াল। আয়নাটায় হাত দিয়ে স্পর্শ করতে যেই গেলে সান্ড্রা এসে মীরার হাত ধরে ফেলল এবং বলল, মীরা কি ব্যাপার, ঘুমোচ্ছ না কেন? সান্ড্রার আগমনে মীরা যেন সব ভুলে গেল। মীরা আমতা আমতা করে বলতে লাগল, ঘুমটা হঠাৎ ভেঙে গেল। হঠাৎ একটা মীরা কিছু বলতে যাবে এমন সময় সান্ড্রা মীরাকে থামিয়ে বলল, ইংল্যান্ডে পৌঁছানোর খবর দেশে জানিয়েছে? মীরা মাথা নেড়ে না বোধক জানাল। সান্ড্রা মীরার হাতে নিজের মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, দেশে জানিয়ে দিও। মীরা খুশি মনে সান্ড্রার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। সান্ড্রা চলে গেলে মোবাইলটা রেখে মীরা আবার শুয়ে পড়ল। রুদ্র ভাই আপনি? হ্যাঁ আমি। কেন, তুই কি ভেবেছিস সেটা আমার আত্মা? আত্মা হয়েও তোর কাছে আসা ছাড়া আমার পেটের ভাত হজম হচ্ছে না। রুদ্র ভাইয়ের কথায় মীরার চোখ বেয়ে পানি পড়তে লাগল। মীরা মনে মনে বলতে লাগল, আপনি কেন মারা যাবেন রুদ্র ভাই? আমি তো চাই আমার রুদ্র ভাই 1000 বছর বেঁচে থাকুক। মীরা কাঁদছে, ভীষণ কষ্ট হচ্ছে মীরার। কাঁদতে কাঁদতে মীরার হেঁচকি উঠে গেল। মীরা আর সহ্য করতে না পেরে চোখ মেলে তাকাল। চোখ মেলে তাকিয়ে দেখল সকালের আলো ফুটে উঠেছে। বাহিরে হিম হিম বাতাস বইছে। মীরা শোয়া থেকে উঠে বসল। হাত দিয়ে গালে স্পর্শ করে দেখল চোখের জলে পুরো গাল ভিজে আছে।
মীরা অজান্তেই মুচকি হাসল আর মনে মনে বলল, রুদ্র ভাই, আপনি স্বপ্নেও ইংল্যান্ডে চলে এসেছেন আমাকে জ্বালাতে? আল্লাহ জানে আর কোথায় কোথায় যেতে পারেন আপনি। মীরা রুদ্র ভাইয়ের কথা স্মরণ করে অজান্তেই মীরার মুখে হাসির রেখা ফুটে উঠল। মীরা মনে মনে নিজের মাথায় থাপ্পড় দিয়ে বলল, রুদ্র ভাই, আপনার যত ইচ্ছে আমার স্বপ্নে আসুন, কিন্তু বাস্তবে আপনার সামনাসামনি হওয়ার আর কোনো ইচ্ছে নেই আমার। মীরা বেড থেকে উঠে গিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। এই প্রথম ইংল্যান্ডের মাটিতে সকাল হল কোনো এক রাতের। মীরা আপন মনে ইংল্যান্ডের সকাল হওয়ার দৃশ্য দেখছে আর শীতল হাওয়ায় মন ভরাচ্ছে। রুম থেকে আসবার সময় মীরা মোবাইলটা হাতে করে নিয়ে এসেছিল। মীরা মোবাইলটার দিকে তাকিয়ে মুচকি হাসি হাসল। মীরা প্রথমেই ইরাকে কল দিল। একবার দেওয়ার পর ফোন কেটে গেলে মীরা পুনরায় কল দিল। ইরার সাথে সাথে হ্যালো বললে মীরা কথা বলা বন্ধ করে রাখল। মীরার বুক ফেটে কান্না আসছে, তবুও বহু কষ্টে কান্না চেপে রাখছে। মীরা কান্নাটা থামিয়ে ইরাকে আপু বলে ডেকে উঠল। আপু বলবার সাথে সাথে ইরা, মীরা বলে চিৎকার দিয়ে উঠল। ইরা মীরার সাথে অনেকক্ষণ কথা বলে মায়ের সাথে কথা বলতে লাগল। সবার কাছে কান্না চেপে রাখলেও মায়ের কাছ থেকে আর পারল না। চোখ বুজে চোখের জল চুপি চুপি মুছে নিল। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ রেখে আবার চোখ খুলে নিজেকে সহজ করে নিল। জাহানারা বেগম ফোন ধরেই হু হু করে কেঁদে উঠল। মীরা মাকে অনেক কিছু বলে যাচ্ছে, কিন্তু মায়ের মন বলে কথা উনি কিছুতেই রাজি হচ্ছেন না কিছু শুনতে। হঠাৎ মীরা এমন কিছু বলল, জাহানারা বেগম সাথে সাথে কান্না থামিয়ে মীরাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন। মীরা বারান্দা থেকে রুমে এসে আয়নাটার সামনে এসে দাঁড়াল এবং জাহানারা বেগমকে বলতে লাগল, জানো মা, আমার না ইংল্যান্ড দেশটাকে কেমন জানি পরিচিত লাগছে। মনে হয় যেন যুগ যুগ ধরে চেনা আমার এই দেশটাকে বড্ড বেশি চেনা চেনা লাগছে। মীরা এমনভাবে বলতে শুরু করল, থামবার আর নাম নেই। জানো মা, আমার রুমে একটা আয়না আছে, আয়নাটা কেন জানি আমায় খুব কাছে টানে। কি এক অজানা রহস্য আমার পিছে পিছে ঘুরে। জাহানার বেগম চিৎকার দিয়ে উঠল এবং বলল, চুপ কর মীরা, আমি আর শুনতে চাই না এগুলো। যেটা তোর পরিচিত লাগবে মোটেও এটা তোর জন্য ভালো হবে না বলে দিলাম। ভুলেও এটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবি না বলে দিলাম। মীরা মায়ের এমন কথায় নিস্তব্ধ হয়ে রইল। মীরা বুঝতে পারছে না মায়ের এমনটি করার কারণ কি। মা মীরার সাথে এমন আচরণ তো ভুলেও কখনো করেনি। তাহলে কেন এমন করছে, বিষয়টা মীরাকে বড্ড বেশি ভাবাচ্ছে। জাহানারা বেগমের এমন আচরণ দেখে শফিক সাহেব ফোনটা কেড়ে নিয়ে বললেন, মা তুই কেমন আছিস? বাবার কথা শুনে মীরার মনটা যেন কেঁদে উঠল। মীরাকে কোনো কথা বলতে না দিয়ে শফিক সাহেব বলে উঠলেন, চিন্তা করিস না না, তুই তোর মায়ের কথায় কিচ্ছুটি মনে করিস না। তুই একা একা তো, তাই ভয় পাচ্ছে তোর মা। মীরা বাবাকে সান্ড্রার কথা খুলে বলল। মীরার কথা শুনে শফিক সাহেব একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল। মীরা বেশ কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল। মীরার হঠাৎ প্রিন্সিপালের স্যারের কথা মনে পড়ল। স্যার তো বলেছিল ইংল্যান্ডে পৌঁছানোর সাথে সাথে যেন ভার্সিটিতে গিয়ে দেখা করে আসি, হাতে নাকি খুব একটা সময় নেই। তাই মীরা আর দেরি না করে খুব দ্রুত রেডি হয়ে নিচে নামল। সান্ড্রাকে মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, আজ ভার্সিটিতে যেতে হবে। প্রিন্সিপাল স্যার বলে দিয়েছেন ইংল্যান্ডে পৌঁছাবার সাথে সাথে যেন ভার্সিটিতে গিয়ে সব ঠিকঠাক আছে কিনা দেখে জানাতে। সান্ড্রা বেশ চিন্তিত মুখ করে বললেন, যেতে পারো, কিন্তু আমার সাথে। তাছাড়া তুমি এখানকার তেমন কিছুই চেনো না। সান্ড্রার কথা শুনে মীরা চমকাল। মীরা কিছুতেই কিছু বুঝতে পারছে না সান্ড্রা কিভাবে একজন ফেরেশতার মতো মীরার উপকার করে যাচ্ছেন, তাও একজন খ্রিস্টান নারী হয়ে।
মীরা সান্ড্রার কথায় মিষ্টি হাসি ফুটিয়ে বলল, কেন নয়, আপনি থাকলে তো আমার জন্য খুবই ভালো হবে। প্রায় 1 ঘন্টা পর সান্ড্রা মীরাকে নিয়ে ভার্সিটিতে এসে পৌঁছাল। সান্ড্রা মীরাকে চোখ দিয়ে ইশারা করল নেমে নিজের সব কাজ সেরে যেন আবার ফিরে আসে। সান্ড্রা মীরার জন্য এখানেই অপেক্ষা করবে। মীরা হাসি ফুটিয়ে সান্ড্রার কথায় সায় দিয়ে ভার্সিটিতে ঢুকে ভীষণ রকম অবাক। মীরা যত এগিয়ে যাচ্ছে মীরার চোখে কিছু কিছু আবছার মতো দৃশ্য ভেসে আসছে। আর মীরার মাথাটা কেমন ঝিম ঝিম করছে। মীরা সামনে তাকিয়ে চমকাল। ভার্সিটির সামনে বিশাল এক মূর্তি রাখা, তাও বাদুড়ের মতো দেখতে। বাদুড়ের মূর্তিটা দেখার সাথে সাথে মীরার শরীরের রক্ত যেন শিরশির করতে লাগল। মীরা বাদুড়টার সামনে আর বেশি দাঁড়িয়ে না থেকে সামনে এগোতে লাগল। মীরা যত পা চালিয়ে যাচ্ছে মীরার কাছে যেন সব চেনা চেনা লাগছে। মীরা বুঝতে পারছে না ইংল্যান্ডকে কেন এত বেশি আপন লাগছে মীরার কাছে। মীরা বাবা দাদাও তো জীবনে ইংল্যান্ডে আসেনি, তবুও কেন মীরার কাছে এমন মনে হচ্ছে যে ইংল্যান্ড মীরার কাছে বাংলাদেশের চাইতে আপন বেশি। মীরা যেতে যেতে হঠাৎ একটা রুমে প্রবেশ করল। প্রবেশ করে নিজেও খুব অবাক, এটা তো ঠিকই অফিস রুম, কিন্তু মীরা কিভাবে জানল? মীরা তো কাউকে জিজ্ঞেসটুকু পর্যন্ত করেনি। তাহলে কিভাবে সম্ভব হল? যাক, মীরা অবশেষে বাংলাদেশের প্রিন্সিপাল স্যারের ইমেইলটা দেখালেন। তারা মীরাকে বেশ সম্মানের সাথে জয়েন লেটার দিয়ে দিল। যদিও মীরার খুব খারাপ লেগেছিল বিদেশের মাটিতে একা একা কিভাবে থাকবে বলে, কিন্তু আল্লাহ যে মীরার কাজ এতটা সহজ করে দিবেন ভাবতেও পারেনি মীরা। আমরা যখন যা ভাবি তার চেয়েও যখন বেশি কিছু পেয়ে যাই তখন এই খুশি দেখে কে? ঠিক মীরাও খুশিতে গদগদ হয়ে যেই বের হতে গেল কেউ একজনের সাথে প্রচণ্ড এক ধাক্কা খেল। মীরা আহ বলে সামনে তাকিয়ে যাকে দেখল অবাক হয়ে তাকিয়ে রইল। সামনে থাকা ব্যক্তিটি যে মীরাকে ডেকে যাচ্ছে এদিকে মীরার কোনো হুঁশ নেই। হঠাৎ মীরা এতটা চমকাবে কখনো ভাবেইনি। আপনি? হুম আমি। আপনি এখানে কিভাবে? আমি এখানকার প্রফেসর। লোকটার কথা শুনে মীরা যেন আকাশ থেকে পড়ল। সামনে থাকা লোকটা আর কেউ নয়, কেবিন ক্রুজ। কেবিন ক্রুজকে ইংল্যান্ডে এভাবে দেখতে পাবে মীরা কখনো ভাবেইনি। মীরা কোথায় থাকছে, কিভাবে আসলো, কেবিন ক্রুজ একে একে সব জিজ্ঞেস করল। মীরা কেবিন ক্রুজের কাছে এক এক করে সব বলল। কেবিন ক্রুজ মীরাকে বলল, চলো তোমাকে সাহায্য করা ব্যক্তিটির সাথে পরিচিত হয়ে আসি। মীরাও হাসি মুখে এগিয়ে গেল। মীরা সান্ড্রা বলে যেই ডেকে উঠল। সান্ড্রা পেছনে ফিরে তাকিয়ে চোখ মুখ লাল করে ফেলল ক্রুজকে দেখে। এদিকে কেবিন ক্রুজ দাঁত কটমট করে সান্ড্রার দিকে তাকাল। কেবিন ক্রুজ মীরার দিকে এক নজর তাকিয়ে সান্ড্রার দিকে তাকিয়ে হ্যান্ডশেক করল। সান্ড্রা চোখ মুখ শক্ত করে তাকাল কেবিন ক্রুজের দিকে। এই চাহনিতে অনেক কিছু বুঝিয়ে দিল ক্রুজকে। ক্রুজ মুচকি হাসি হেসে সান্ড্রাকে বলল, তা কেমন আছেন সান্ড্রা? সান্ড্রা মীরার দিকে তাকিয়ে ক্রুজের কথার জবাব দিল, ভালো। সান্ড্রা ক্রুজের সাথে তেমন কথা না বাড়িয়ে মীরাকে নিয়ে চলে আসল। সান্ড্রা চায় না ক্রুজের সামনে মীরা খুব বেশি থাকুক। মীরা বাসায় এসে লাঞ্চ করে নিজের রুমে চলে আসল। মীরা একটা জিনিস ভেবে পাচ্ছে না, সান্ড্রাকে আজ পর্যন্ত মীরার সাথে খেতে দেখেনি। তাছাড়া সান্ড্রা একজন মহিলা, 4045-এর মধ্যে বয়স হবে, কিন্তু সে একা থাকছেই বা কেন? এসব প্রশ্ন মীরাকে বড্ড বেশি ভাবাচ্ছে। ভাবতে ভাবতে মীরা ডিসিশন নিল একসময় সান্ড্রাকে সব বিষয়ে জিজ্ঞেস করে ক্লিয়ার হয়ে নিবে। হঠাৎ সান্ড্রাকে দেখে চমকে উঠল মীরা। সান্ড্রা মীরার কাছে এসে বসল। মীরার হাতে এক গ্লাস দুধ এগিয়ে ধরল। গ্লাসের দিকে চোখ পড়তেই মীরার হাত পা কাঁপছে। মীরা গ্লাসে স্পষ্ট দেখতে পাচ্ছে লাল তাজা রক্ত।
মীরা সান্ড্রার দিকে তাকিয়ে হঠাৎ গ্লাসটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মীরা গ্লাসটা ফেলে দেওয়াতে সান্ড্রা একদমই শান্ত চাহনিতে তাকিয়ে আছে মীরার দিকে, যেন এমনটি হওয়ারই ছিল। সান্ড্রা মীরাকে কিছু না বলে চলে গেলেন। এদিকে মীরার বড্ড বেশি তৃষ্ণা পেয়েছে। মীরা এই মুহূর্তে নিচে গিয়ে পানি খাওয়ার সাহসটুকুও নেই। তাই মীরা আর কিছু না ভেবে শুয়ে পড়ল। পরদিন সকালে মীরা খুব স্বাভাবিকভাবেই নিচে নামল। সান্ড্রার সামনে এসে দাঁড়াল। সান্ড্রাও খুব স্বাভাবিকভাবেই আচরণ করল মীরার সাথে। মীরা খুবই অবাক হচ্ছে সান্ড্রাকে দেখে, সান্ড্রা এতটা ভালো কেন? সান্ড্রা পাউরুটিতে জেলি লাগাতে লাগাতে মীরাকে বলল, মীরা আমিও যাচ্ছি তোমার সাথে। মীরা একটু অবাক হয়ে সান্ড্রার দিকে তাকিয়ে খাওয়ায় মন দিল। কিছুক্ষণের মধ্যে সান্ড্রা মীরাকে নিয়ে ভার্সিটিতে চলে আসল। সান্ড্রা গেইটের বাহিরে অপেক্ষা করবে বলে মীরাকে যেতে বলল। মীরা গেইটে পা রাখবার সাথে সাথে শরীরটা কেন জানি ঝাঁকিয়ে উঠল। মীরা যত এগিয়ে যাচ্ছে কেউ যেন মীরার পিছু নিয়েছে এমনটাই মনে হচ্ছে মীরার কাছে। হঠাৎ একটা বিশাল আকৃতির বাদুড় উড়ে এসে মীরাজকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। মীরা চোখ বন্ধ করে রেখেছে। ভয় কলিজা মুচড়ে উঠছে মীরার। অন্ধকার রুম, মীরা কিছুই যেন দেখতে পাচ্ছে না। মীরা ভয় পেয়ে চোখ বন্ধ করে আবার চোখ খুলে তাকাল। কেউ একজনের নিঃশ্বাসের শব্দে মীরার হাত পা শীতল হয়ে আসছে। কেউ একজন মীরার খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। মীরা তার স্পর্শকাতর নিঃশ্বাসে কেঁপে কেঁপে উঠছে। মীরা বুঝতে পারছে কেউ একজন আছে, কিন্তু তাকে কিছুতেই দেখতে পারছে না মীরা। মীরা দেখবেই কি করে, রুম একদমই ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। মীরার ভয় হচ্ছে, ভয় মীরা চোখ বন্ধ করে রেখেছে। কেউ একজন মীরার কানে চুপি চুপি বলতে লাগল, প্রিন্সেস ভয় পাচ্ছ, খুব ভয় পাচ্ছ? ডু ইউ নো ইউ আর মাই ডার্ক ডায়মন্ড? এই কথাটা মীরা বেশ কয়েকবার শুনেছে। স্বপ্নে এসে কেউ এই কথাটা বলেছে। মীরার তা স্পষ্ট মনে আছে। মীরা কারো নিঃশ্বাসে নিজেকে সামলে রাখতে না পেরে চিৎকার করে বলে উঠল, কে আপনি? বারবার কেন আসছেন? এই কথাটা কেন বলছেন? মীরা নিজের ভয় আর কান্না দুটো চেপে রাখতে না পেরে অঝরে কাঁদতে লাগল। মিনিট 5 পর রুম একদম নিস্তব্ধ হয়ে গেল। মীরা চোখ খুলে তাকিয়ে দেখল রুম একদম আলোকিত। রুমের দরজা পুরোপুরি খোলা। মীরা রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে কেউ একজনের সাথে সজোরে ধাক্কা খেল। মীরা উপরে তাকিয়ে দেখল ক্রুজ দাঁড়িয়ে আছে। ক্রুজ ইংলিশে মীরা বলে ডেকে উঠল। মীরার চিন্তিত মুখ দেখে ক্রুজ মীরাকে জিজ্ঞেস করল, কোনো প্রবলেম? মীরা ক্রুজকে ব্যাপারটা জানাতে চায় না, তাই মীরা স্বাভাবিকভাবেই জবাব দিল, নো স্যার, আই এম অ্যাবসোলিউটলি রাইট। ক্রুজ আর তেমন কিছু জিজ্ঞেস না করে মীরাকে ক্লাসে যেতে বলল। ক্রুজ কিছু একটা চিন্তা করে রাগে লাল বর্ণ ধারণ করল। ক্রুজ এক রহস্যময় হাসি দিয়ে ক্লাসরুমে প্রবেশ করল। মীরা ক্লাসে গিয়ে দেখল সবাই বিদেশি। মীরার কাছে একটা মেয়ে এগিয়ে আসলো। দেখতে বেশ চমৎকার, দেখেই বোঝা যায় খাঁটি বিদেশি। সোনালী চুলের অধিকারীর মেয়েটা মীরার কাছে এসে হাত বাড়িয়ে দিয়ে নিজের পরিচয় দিল। মেয়েটার নাম সানা বলল। সানাকে মীরার বেশ ভালোই লাগল। এক কথায় মিশুক যাকে বলে। মীরা সানার সাথে বসে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিল। ক্লাস শেষে মীরা যখন রুম থেকে বের হচ্ছিল এমন সময় মীরার কানে আসলো, আগামীকাল কেউ একজন আসবে, ভার্সিটির নিউ প্রফেসর, যিনি একজন সায়েন্টিস্ট এবং অনেক মেধাবী, যে কোনো বিষয় সলভ করা যার বাঁ হাতের কাজ, যার জন্য অনেক মেয়েই নাকি এক দেখায় পাগল, যাকে এক নজর দেখলে মেয়েরা নিজের চোখকে সার্থক মনে করে। মীরা আর দাঁড়িয়ে না থেকে আরও একটু সামনে এগোলে ক্রুজকে দেখতে পেল। ক্রুজ মীরার দিকে তাকিয়ে যেই একটু হাসি দিয়ে এগোতে লাগল। সান্ড্রা এসে মীরার হাত খাপ করে ধরে বলল, মীরা অনেক লেট হয়ে যাচ্ছে, চলো বাসায় যাব।
মীরা আর দেরি না করে সান্ড্রার সাথে বাসায় চলে আসলো। মীরা রুমে বসে আছে, রুম একদম অন্ধকার করে। রুমে বসে ভাবছে ভার্সিটির ভেতরের লোকটা কে, যার স্পর্শ মীরার কাছে যুগ যুগ ধরে চেনা চেনা লাগছিল। মীরার বুকের ভেতর সেই তোলপাড় করা নিঃশ্বাসে মীরার যেন এখনো দম আটকে আসছিল। মীরা আরও ভাবছে সান্ড্রাকে কি ব্যাপারটার বিষয়ে জানাবে। এক মনে বলছে জানাবে, আরেক মনে কিছুতেই সায় দিচ্ছে না। শেষ পর্যন্ত মনের সাথে যুদ্ধ করে মীরা সিদ্ধান্ত নিল সান্ড্রাকে অবশ্যই জানাবে। যেই নিচে সিঁড়ি বেয়ে নামতে লাগল, মীরার চোখ ঝাপসা হয়ে আসছে। সান্ড্রার কাণ্ড দেখে মীরা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। বহু কষ্টে মীরা নিজের রুমে গিয়ে দরজাটা আটকে দিল। মীরার চোখের সামনে ভেসে উঠল সান্ড্রার রক্ত খাওয়ার দৃশ্য। সান্ড্রা গ্লাসে করে লাল বর্ণের তাজা রক্ত একদম ঢকঢক করে গিলে ফেলল। মীরা যেন ঠকঠক করে কাঁপছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে, গলা শুকিয়ে যাচ্ছে। মীরা আর কিছু ভাবতে না পেরে অজ্ঞান হয়ে গেল। মীরা কারো হাতের নরম স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে রেখেছে। মীরার যেন খুব ভালো লাগছে আদর মাখা হাতের স্পর্শ পেতে। মীরা আস্তে করে ধীরে ধীরে চোখ খুলে তাকাল। তাকিয়ে যাকে দেখল বুকটা মুচড়ে উঠল। এ যে আর কেউ নয়, রক্ত খাওয়া সান্ড্রা হাত বুলিয়ে দিচ্ছে। মীরা সান্ড্রার হাত সরাতে চাইলেও সান্ড্রা আদর মাখা কণ্ঠে মীরাকে চোখ দিয়ে ইশারা করল চুপ থাকতে। মীরারও আর সাহস হল না সান্ড্রার কথার অবাধ্য হতে। সান্ড্রাকে মীরার বেশ ভয় লাগলেও কেন জানি খুব বিশ্বাস করতে ভালো লাগে, যেমনটা ভালো লাগে তার মা জাহানারা বেগমকে। মীরা আর কোনো কথা না বাড়িয়ে সান্ড্রার আদর মাখা হাতের পরশে চোখ বন্ধ করে স্পর্শ অনুভব করছে। মীরা এখনো চোখ বন্ধ করে রেখেছে। রুমে কেউ একজন আছে, পুরো রুম জুড়ে যেন শীতলতা খেলে যাচ্ছে। কেউ একজন মীরার ঠোঁটে শীতল ঠোঁট নিয়ে এগিয়ে আসছিল, আর তা গিয়ে মীরার ঠোঁটে অদ্ভুত অনুভূতির জানান দিচ্ছিল। ঠিক তখনই মীরা চোখ খুলে তাকিয়ে দেখল রুমে কেউ নেই। মীরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পর সান্ড্রা মীরার জন্য স্যুপ নিয়ে হাজির হল। সান্ড্রা কোনো কথা না বলে মীরাকে পরম যত্ন করে খাইয়ে নিচে চলে গেল। মাঝে মধ্যে সান্ড্রার এমন নীরবতা মীরাকে বড্ড বেশি ভাবায়। মানুষ এতটা নীরব কি করে হতে পারে মীরা তা ভেবে কখনো পাচ্ছে না, আদৌ পাবে কিনা তাও জানে না। মীরা কিছু প্রশ্ন করবে বলে সান্ড্রার কাছে গেল। মীরা সান্ড্রার রুমে উকি মেরে দেখল সান্ড্রা একটা মেয়ের ছবিতে পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে আর ইংলিশে বলছে খুব শীঘ্রই তোমাকে ফিরে পাব, আর কিছুদিন কষ্ট করো, ওরা আমাদের শক্তির কাছে কখনো পেরে উঠবে না। ঠিক আমরা আমাদের প্যালেসে ফিরে যেতে পারব। আবার আমরা মামেয়ে হাসি খুশি থাকব। আমাদের প্রিন্সেস ঠিক ফিরিয়ে আনবে পুনরায়। মীরার আর কোনো অনুভূতি কাজ করছে না সান্ড্রার সাথে এই মুহূর্তে কোনো বিষয়ে কথা বলবে। মীরা তাই গভীর মনের গভীরতা নিয়ে নিজের রুমে চলে গেল। মীরা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। মীরা আজ একা একা ভার্সিটি যাচ্ছে। সান্ড্রা গুরুত্বপূর্ণ কাজে কোথাও বের হয়েছে। মীরার কেমন যেন অস্বস্তি লাগছে, মনে হচ্ছে কেউ যেন মীরাকে ফলো করছে। মীরা পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। হঠাৎ কারো পেছনে দিকটা দেখে মীরা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ছেলেটার পেছনে দিকটা মীরার কাছে বড্ড বেশি চেনা চেনা মনে হচ্ছে। মীরা ভাবছে উনি ইংল্যান্ড আসবে কেন, তাছাড়া একে অপরের মতো পেছনে দিক তো একই রকম হতে পারেই। তাই মীরা ভুল ধারণা ভেবে ক্লাসে চলে গেল। মীরা ক্লাসে গিয়ে বসে আছে আর দেশের কথা ভাবছে। মনটা কেমন জানি করছে মীরার। খুব অস্বস্তি লাগছে মীরার। হঠাৎ মীরা এমন কাউকে দেখবে বলে আশা করেনি। মীরার পৃথিবীটা যেন থমকে দাঁড়াল, বাতাসের দল যেন পথচলা ভুলে গেল। মীরা স্বপ্ন ভেবে চোখ বন্ধ করে আবার চোখ খুলে তাকাল।
তাকিয়ে দেখল এ যে অবিকল রুদ্র ভাইয়ের মতো দেখতে। এটা যে স্বপ্ন নয়, একদম সত্যি সত্যি। সত্যি কি রুদ্র ভাই নাকি অন্য কেউ মীরা ভাবছে? মীরা চারদিক তাকিয়ে দেখল সব মেয়েরা কেমন হা হয়ে তাকিয়ে আছে নতুন প্রফেসরের দিকে। নিউ প্রফেসর সবার কাছে উনার পরিচয় দিল, উনার নাম অ্যান্ড্রে মেথিস। মীরা নাম শুনে বিশ্বাস করল এটা রুদ্র ভাই নয়। মীরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। মীরা মনে মনে হাসল, রুদ্র ভাই ইংল্যান্ডে আসবে কেন? তাছাড়া উনি তো একজন সাইকোলজিস্ট, আর নতুন প্রফেসর উনি তো একজন সায়েন্টিস্ট। মীরা মনে মনে নিজেকে বকল আর বলল, রুদ্র ভাই আপনি ঠিকই বলতেন, আমি মীরা আসলেই বোকা, খুব বোকা। তা না হলে এই নতুন প্রফেসর কেউ আপনি ভেবে শুধু শুধু ভয় পাচ্ছি। নতুন প্রফেসর সবাইকে এক এক করে দাঁড়িয়ে নিজের সম্পর্কে বলতে বলল। মীরা মেথিসকে যত দেখছে তত বেশি অবাক হচ্ছে। শুধু মীরা নয়, রুদ্র ভাইকে যারা যারা দেখেছেন সবাই ভুল করবে নতুন প্রফেসরকে রুদ্র ভাই ভেবে। রুদ্র ভাইয়ের মতো সেই চুল, সেই মায়া ভরা দুটি চোখ, গোলাপি ঠোঁট দুটো। মীরার চোখ যেন মেথিসের দিক থেকে সরাতেই পারছে না। এবার আসলো মীরার পালা। মীরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে মেথিসকে দেখেই যাচ্ছে, যত দেখছে ততই রুদ্র ভাইয়ের সাথে মিল পাচ্ছে। সানা মীরাকে হালকা ধাক্কা দিয়ে নিজের পরিচয় দিতে বলল। মীরাও নিজেকে সামলে নিয়ে নিজের পরিচয় দিল। মেথিস বাংলাদেশের নাম শুনে যেন আকাশ থেকে পড়ল। মেথিস মীরার কাছে এসে দাঁড়াল। মীরা মেথিসকে কাছ থেকে দেখতে পেয়ে আরও বেশি নার্ভাস ফিল করছে। পুরো শরীর যেন অবশ হয়ে আসছে। মেথিস মীরাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। মেথিস প্রকাশ করল সে খুবই আশ্চর্য হয়েছে মেয়ে মানুষ হয়েও একা একা ইংল্যান্ডে পড়তে আসাতে। মেথিস মীরাকে আর কিছু না বলে পড়ানো শুরু করল। মীরা নিউ প্রফেসরকে যত দেখছে তত বেশি অবাক হচ্ছে। নতুন প্রফেসর রুদ্র ভাইয়ের মতো দেখতে একরকম হলেও আচার আচরণ বেশ ভিন্ন। তবুও মীরার মনে কোথায় একটা খটকা থেকেই গেল। মেথিস তার ক্লাস শেষ করে নিজের ক্যাবিনে চলে গেল। এদিকে মীরা চিন্তা করল বাসায় গিয়ে রুদ্র ভাইকে একবার কল করে জিজ্ঞেস করে নেবে। মীরা ক্লাস শেষ করে বের হতে নিলে সানা মেয়েটা মীরার হাত চেপে ধরে বলল, হেই মীরা, কেমন আছো? মীরা সানার দিকে তাকিয়ে দেখল সানা আজ বেশ খুশি। মীরাও প্রাণ খুলে নিজের সম্পর্কে সবকিছু বলল। সানা মীরাকে রিকোয়েস্ট করল সানার সাথে এক জায়গায় যাওয়ার জন্য। মীরা প্রথমে না করলেও অনেক রিকোয়েস্টের পর রাজি হল। তাছাড়া সানা মীরাকে কথা দিয়েছে মীরাকে বাসায় পৌঁছে দিবে। সানা নিজে ড্রাইভ করে মীরাকে নিয়ে বিশাল এক রাজমহলের মতো একটা বাড়িতে নিয়ে আসলো। বাড়িটা বাহিরের দিক থেকে যতটা বিশাল তার চেয়েও বেশি বিশাল ভেতরে। মীরা রাজমহলটায় ঢুকে গভীর মনোযোগ দিয়ে সকল আসবাবপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। হঠাৎ একটা ছবি দেখে মীরা দিশেহারা হয়ে গেল। ছবিটায় মীরা দেখতে পেল একটা অর্ধ মানব, অর্ধেক তার বাদুড়ের মতো, দুটি ডানা বিশিষ্ট। তাছাড়া অর্ধপুরুষ লোকটার মাথাটা কালো কাপড় দিয়ে আবৃত, মুখ ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না স্পষ্ট। ছবিটা দেখে যদিও মীরার বুকটা মুচড়ে উঠল, তবুও কেন জানি ছবিটা মীরাকে খুব গভীরভাবে টানতে লাগল। হঠাৎ মীরা ছবিটার উপর আলতো করে হাত বুলাল। সাথে সাথে কেউ একজন মীরার কানে চুপি চুপি এসে বলল, প্রিন্সেস, ডু ইউ নো ইউ আর মাই ডার্ক ডায়মন্ড? কথাটা শোনামাত্র মীরা স্তব্ধ হয়ে গেল। সানা এসে মীরাকে ধাক্কা দিয়ে বলল, হেই মীরা, কোথায় হারিয়ে গেলে? ইংলিশে। মীরা শুধু মুখ দিয়ে এটুকুই বলল, ডার্ক ডায়মন্ড। মীরা অপলক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে থাকল। ছবিটা যেন মীরাকে চুপি চুপি কিছু একটা ইশারা করছে, যে ইশারায় আছে অনেক রহস্য। সানা মীরাকে ধাক্কা দিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড? সানার চিৎকারে মীরার হুঁশ ফিরল।
মীরা সানার দিকে তাকিয়ে বলল, কিছু না। অর্ধ মানবের ছবিটা মীরাকে বড্ড বেশি ভাবাচ্ছে। মীরা একবার চিন্তা করল সানাকে ছবিটার বিষয়ে কিছু জিজ্ঞেস করবে, আবার ভাবল করবে না। কিন্তু মনকে কিছুতেই মানাতে পারছে না। মীরা শেষমেশ আর থাকতে বা পেরে সানাকে জিজ্ঞেস করল, সানা এই ছবিটা কিসের? সানা মীরার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে কিছু একটা ভেবে বলল, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, শুধু এটুকুই জানি এটা একটা শক্তিশালী এক ভ্যাম্পায়ারের ছবি। মীরা ভ্যাম্পায়ারের কথা শুনে লম্বা একটা নিঃশ্বাস ফেলল। এই নিঃশ্বাসে যেন কিছু চাপানো কষ্ট লুকিয়ে আছে। সানা আবার বলল, এই ভ্যাম্পায়ার সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, তবে বলে সানা একটু থেমে মীরার দিকে তাকিয়ে বলল, আমার গ্র্যান্ডপা এ সম্পর্কে পুরোপুরি বলতে পারবে। সানার কথা শুনে মীরার বেশ আগ্রহ হল। এই অর্ধ মানব ভ্যাম্পায়ারটার কথা পুরোপুরি জানতে। কিন্তু হাতে খুব বেশি সময় নেই, এদিকে সান্ড্রা কেউ বলে আসেনি মীরা। সানা বলল, মীরা চলো, তোমাকে একজনের সাথে দেখা করাতে চাই। সানার কথা শুনে মীরা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, কার সাথে? সানা মেয়েটা এমনিতেই বেশ সুন্দরী, মিষ্টি হাসিতে মেয়েটাকে আরও বেশ লাগছে মীরার কাছে। সানা মীরার হাত ধরে বলল, কে আবার? আমার গ্র্যান্ডপার কাছে। আসলে গ্র্যান্ডপা তোমাকে দেখতে চেয়েছিল, তোমার কথা আমি গ্র্যান্ডপাকে বলাতে সে বেশ রিকোয়েস্ট করল তোমাকে একটিবার দেখাবার জন্য। মীরা সানার কথা শুনে বেশ অবাক হচ্ছে এটা ভেবে যে সানার কথায় গ্র্যান্ডপা কেন মীরাকে দেখতে চাইবে। সে যাই হোক, বয়স্ক লোক মীরাকে দেখতে চেয়েছেন হয়তো এমনি। বয়স্কদের মীরা এমনিতেও খুব সম্মান করে, তাই মীরা সানার কথায় গ্র্যান্ডপার সাথে দেখা করতে রাজি হলেন। সানা গ্র্যান্ডপার অনুমতি নিয়ে মীরাকে নিয়ে রুমে প্রবেশ করল। মীরা রুমে প্রবেশ করে একদম স্তব্ধ হয়ে রইল। রুমে প্রবেশ করবার সাথে সাথে অদ্ভুত এক ভালো লাগা কাজ করল। মীরা পুরো রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। মীরা যেন শীতলতার ছোঁয়া পেল। মীরা এই রুমেও সেই অর্ধ মানব ভ্যাম্পায়ারটার ছবি আবিষ্কার করল। রুমের চারটি দেয়ালেই সেই ভ্যাম্পায়ারটার ছবি গেঁথে রেখেছেন, তাও একটি দুটি ছবি নয়, প্রায় অনেকগুলো। মীরা আরও অবাক হল লাস্ট একটা ছবি দেখে। ছবিটায় দুটো ভ্যাম্পায়ার, তাও আকৃতিতে ছোট। খুব সম্ভব একজন মেয়ে ভ্যাম্পায়ার আর একজন ছেলে। মীরা কাছে গিয়ে যেই ছবিটা ছুঁতে গেল, হঠাৎ কেউ একজন মীরার হাত আটকে ধরল। মীরা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল একজন সুদর্শন বৃদ্ধ লোক। বয়স খুব একটা বেশি নয়, দেখতে বেশ চমৎকার। বৃদ্ধ লোক এখনো অনেক তরতাজা দেখে মীরার যেন বিশ্বাসই হচ্ছে না। মীরা বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে দেখল, উনি কেমন কৌতূহল চোখের চাহনিতে মীরাকে বেশ কিছুক্ষণ ধরে দেখে যাচ্ছে। এ চাহনিতে মীরার বেশ অস্বস্তি লাগছে। বৃদ্ধ লোকটা অস্ফুটে মীরা বলে ডেকে উঠল। মীরা অবাক হয়ে ভাবতে লাগল, উনি কিভাবে মীরাকে চিনতে পারল। সানা মীরার হাত নিজের হাতে নিয়ে মীরার দিকে তাকিয়ে বৃদ্ধ লোকটাকে গ্র্যান্ডপা বলে ডেকে উঠল। মীরা গ্র্যান্ডপার দিকে তাকিয়ে দেখল, উনাকে কোনো দিক দিয়েই গ্র্যান্ডপা বলে মনে হচ্ছে না, শুধু সানা ডাকল বলেই বিশ্বাস করতে হচ্ছে। গ্র্যান্ডপা, এই হলো সেই মীরা যার কথা তোমাকে আমি বলেছি, যে বাংলাদেশ থেকে এসেছে এখানে পড়তে। গ্র্যান্ডপা বেশ কিছুক্ষণ গম্ভীর মনে কিছু একটা চিন্তা করে মীরার মাথায় হাত বুলিয়ে বলল, গড ব্লেস ইউ। মীরা বেশ অবাক হল এটা ভেবে, গ্র্যান্ডপাকে প্রথম দেখায় মীরার কাছে খুব আপন আপন বলে মনে হচ্ছে। মীরার ইচ্ছে করছে গ্র্যান্ডপার পায়ে হাত দিয়ে দোয়া নিতে। কিন্তু উনি তো হয়তো একজন খ্রিস্টান, উনার গলায় যিশুর সেই লকেটটা দেখেই বোঝা যাচ্ছে। তাই মীরা কিছু একটা ভেবে নিজেকে সংযত রেখে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মীরা গ্র্যান্ডপার দিকে তাকিয়ে যেন সব ভুলে গেল। মীরা গ্র্যান্ডপার সাথে গল্প করে সানারকে সাথে নিয়ে বাসায় চলে আসলো।
এদিকে সান্ড্রা সানার সাথে বেশ হাসিখুশিভাবে গল্প জুড়ে দিল, যেন একে অপরকে খুব আগ থেকেই বেশ ভালোই চেনে। মীরা নিজের রুমে বসে বসে ভাবছে গ্র্যান্ডপার দেয়ালের সেই ছবিটার অর্ধ মানবটার কথা, যার ডানাগুলো বিশাল আকৃতির, বেশ লম্বা, কালো হুডি পরা কেউ একজন। ছবিটা মীরাকে যেন কিছু বুঝাতে চায়, যা মীরা বুঝতে পারছে না। ছবির মানবটাও যেন মীরাকে খুব কাছে টানে। মীরা আর ভাবতে পারছে না। মীরা সিদ্ধান্ত নিল কোনো একদিন সময় করে সানার সাথে গ্র্যান্ডপার কাছে যাবে। উনার কাছ থেকে অর্ধ মানবটা সম্পর্কে জানতে চাইবে। মীরা ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। মীরার অবাধ্য চুলগুলো বারবার মুখে এসে ছুঁয়ে যাচ্ছে। বাহিরে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। হঠাৎ মীরার চোখ পড়ল নিজের হাতের দিকে। হাতগুলোর চামড়া কেমন দিন দিন শুষ্ক হয়ে যাচ্ছে, হাতের চামড়াগুলো যেন উঠে যাবে এমনই মনে হচ্ছে মীরার কাছে। মীরা হাত পায়ের চামড়াগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আবিষ্কার করল, মীরার হাতের লোমশগুলোও কেমন যেন বড় হয়ে যাচ্ছে দিন দিন। মীরার কেমন যেন টেনশন টেনশন লাগছে। মীরা এক মনে টেনশন মনে করলেও আরেক মনে ভাবল, ইংল্যান্ডের আবহাওয়ায় মীরার চামড়া মানিয়ে নিতে হয়তো একটু সময় লাগবে। এই জন্যই হয়তো মীরার শরীরের চামড়া গুলে এমন হচ্ছে। তাই মীরা আর এ বিষয়টা নিয়ে ভাবল না। মীরা শুতে যাবে এমন সময় কারো চেহারার মায়া মীরার চোখে ভেসে উঠল। মীরা মুচকি হাসি ফুটিয়ে মনে মনে বলল, রুদ্র ভাই জানেন, আপনার চেহারার সাথে হুবহু মিল আমার একটা স্যার আছে, স্যারের দিকে তাকালেই যেন মনে হয় আপনি আমাকে এই বুঝি বলবেন, মীরা তুই লুচু মেয়েদের মতো এভাবে তাকাস না। জানেন রুদ্র ভাই, আপনার মতো হাজার কেউ আসলেও এই মীরা যে ঘুরে ফিরে শুধু আপনাকেই খুঁজে। মীরার চোখ জুড়ে ঘুম চলে আসল। তোর কি মনে হয় আমিই তোর স্যার? আমার এতই শখ তোর মতো গাধাকে পড়িয়ে মানুষ করতে এই ইংল্যান্ড পর্যন্ত চলে এসেছি। রুদ্র ভাইয়ের ধমক শুনে মীরা চমকে উঠে চোখ মেলে তাকিয়ে দেখল চারদিকে এখনো প্রায় অন্ধকার। মীরার গলাটা বড্ড বেশি শুকিয়ে গেছে। মীরা পানি খেয়ে গলাটা ভিজিয়ে লম্বা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সান্ড্রা মীরার রুমে উকি দিয়ে মীরাকে দেখে গেল, সব ঠিক আছে কিনা। সানা এতক্ষণ ধরে মীরার ছটফটানি দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। মীরা ঘুমিয়ে পড়াতে নিজের রুমে চলে গেলেন। সান্ড্রা রুমে গিয়ে কেউ একজনকে দেখে চমকে উঠল। আপনি এসেছেন প্রিন্স? আপনি কি জানেন প্রিন্সেসের মধ্যে খুব দ্রুত পরিবর্তন আসতে চলেছে, শারীরিক, মানসিক সব দিক দিয়ে পরিবর্তন হতে চলেছে। প্রিন্স সান্ড্রার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসল আর বলল, আমি জানি সব। সর্বক্ষণ আমি ওর খেয়াল রাখি। কি হচ্ছে না হচ্ছে ওর সাথে আড়ালে ঠিকই খেয়াল করছি। আর তুমি তো আছোই। জি প্রিন্স, কিন্তু প্রিন্স একটা কথা কি জানেন? প্রিন্স সান্ড্রার দিকে অবাক চোখে তাকাল। সান্ড্রা ভয়ার্ত চোখে তাকিয়ে প্রিন্সকে বলল, যদি ওরা আবার আমাদের প্রিন্সেসের ক্ষতি করে ফেলে? প্রিন্স উচ্চস্বরে হাসিতে ফেটে পড়লেন, হঠাৎ চোখ মুখ লাল করে হিংস্র বর্ণ ধারণ করে সান্ড্রার দিকে তাকিয়ে বললেন, ওরা এবার আর কিছুতেই আমার প্রিন্সেসকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। আমি ওদের সব কটার রক্ত খাব ও গোসল করব। পৃথিবীর বুকে সাক্ষী রেখে যাব, প্রিয়জনকে কেড়ে নেওয়ার নৃশংস ফলাফল কি হতে পারে। এই জগতের প্রতিটি সৃষ্টিকে আমি দেখিয়ে দিতে চাই প্রিন্সেসের জন্য কতটুকু ভালোবাসা জমিয়ে রেখেছি এই বুকে। সান্ড্রা প্রিন্সের দিকে তাকিয়ে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, প্রিন্স আমরা জানি আপনারা একে অপরকে কতটা ভালোবাসেন, কতটা চান, কতটা গভীর ভালোবাসা আপনাদের, তাই তো গড পুনরায় আবারও আপনাদের পাঠিয়েছেন। প্রিন্স সান্ড্রার সামনে এসে দাঁড়াল, কালো হুডিটা তুলে। সান্ড্রার দিকে তাকিয়ে বলল, চিন্তা করো না সান্ড্রা, খুব শীঘ্রই আমরা আমাদের প্যালেসপ ফিরে যাব, ন্যাকড়েদের কাছ থেকে সব আবার পুনরায় ফিরিয়ে আনব।
আর যারা আমাদের সাথে বেইমানি করেছে তাদেরকেও তাদের উপযুক্ত শাস্তি দেব। আর তোমার মেয়ের জন্য চিন্তা করো না, প্রিন্সেস খুব শীঘ্রই তোমার মেয়েকেও উদ্ধার করে নিয়ে আসবে। প্রিন্স চোখের নিমিষে বাতাসের বেগে তার ডানা দুটো বের করে জানালা দিয়ে উড়ে গেল। এদিকে মীরা ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখল সকালের আলো ফুটে উঠেছে। চারদিকে তাকিয়ে দেখল আজকের ইংল্যান্ডের সকালটা যেন খুব মোহনীয় লাগছে মীরার কাছে, যা মনে প্রাণে দোলা দিতে যথেষ্ট। মীরা চোখ বন্ধ করে ভোরের সৌন্দর্যটা কিছুটা হলেও নিজের আটপৌড়ে হৃদয় গাঁথার চেষ্টা করল। মীরা নিজেকে দেখতে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। হঠাৎ আয়নায় নিজেকে দেখে চমকে গেল। মীরা নিজেকে কি দেখছে, একদম বিবর্ণ, বৃদ্ধস্ব ভয়ঙ্কর চেহারা। মীরা আয়নায় দেখল দুপাশে মীরার দাঁত বের হয়েছে, চোখ লাল বর্ণ ধারণ করেছে, পেছনে দুটো ডানা গজিয়েছে। মীরা ভয় পেয়ে চিৎকার দিল। মীরার চিৎকার শুনে সান্ড্রা দৌড়ে মীরার রুমে এসে দেখল মীরা কাঁদছে, বড্ড উন্মাদের মতো করে নিজের লম্বা চুলগুলো ছিঁড়ে যাচ্ছে। সান্ড্রা তাড়াতাড়ি করে মীরার সামনে এসে দাঁড়াল। মীরা সান্ড্রাকে দেখে চিৎকার করে বলল, সান্ড্রা আমাকে দেখো, আমি কেমন বিবৎসা, ভয়ঙ্কর হয়ে গেছি, আমার দুটো ডানা গজিয়েছে, দুটো ভয়ঙ্কর দাঁতও বের হয়েছে। আমাকে দেখলে যে কেউ ভয় পালিয়ে যাবে। আমি জানি তুমিও ভয় পেয়ে এখন আমাকে ছেড়ে চলে যাবে। সান্ড্রা বুঝতে পারছে মীরার যে শারীরিক পরিবর্তন হতে চলেছে, কিন্তু এখনও পূর্ণাঙ্গ পরিবর্তন বাকি রয়েছে। সান্ড্রা মীরাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলল, রিল্যাক্স মীরা, প্লিজ রিল্যাক্স। তুমি একদম ঠিক আছো, তাছাড়া দেখো তোমার ডানাও নেই, ভয়ঙ্কর দাঁতও বের হয়নি। সান্ড্রার কথা মীরা যেন বিশ্বাস করতে পারল না। মীরা দৌড়ে গিয়ে আয়নাতে নিজেকে ভালো করে দেখে নিল। আসলেই তো মীরা তো একদম ঠিক আছে। মীরা ভাবতে লাগল, তাহলে কি নিজেকে ভুল দেখল? হয়তো। মীরা সান্ড্রাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ সান্ড্রা, তুমি না আসলে ভয় পেয়ে এতক্ষণে আমি মরেই যেতাম। সান্ড্রা মনে মনে অনেক কিছুই ভাবল, কিন্তু মীরার কাছে এখন কিছু প্রকাশ করল না। সান্ড্রা এই টপিকটা এড়াতে মীরাকে বলল, চলো তোমাকে ভার্সিটিতে দিয়ে আসি। মীরাও সান্ড্রার কথায় সায় দিয়ে রেডি হয়ে নিল। হঠাৎ মীরা গাড়ির ভেতর থেকে বাহিরে তাকাল। এমন সময় যা দেখল নিজের চোখ কেউ যেন বিশ্বাস করতে পারছে না। চলবে।